স্বচ্ছ ইচ্ছেতেই সে তাকে আনতে পেরেছে। স্বচ্ছ ভ্রু কুঁচকে দেখে যাচ্ছে তার কাণ্ড। সাইডে এসেই স্বচ্ছের দিকে চোখ টাঙিয়ে তাকায় মোহ, যেন স্বচ্ছ কোনো গুরুতর অন্যায় করে ফেলেছে। তার মানে ওই লোকটা আপনি ছিলেন? গতকাল রাতে অসভ্যতা আপনি করেছেন? স্বচ্ছ কিছু না বুঝে বিরক্ত হয়, বলে উঠল, এক্সকিউজ মি, হু আর ইউ? তুমি কে যে তোমার সাথে আমি অসভ্যতা করতে যাব? দেখুন, আপনি না বোঝার ভান করবেন না। আপনি ছিলেন ওই লোকটা। আপনি আমাকে কি সব বলেছিলেন? হট আরো কত কিছু, ছি! বলে মুখ চেপে ধরল মোহ। বেফাস কথাবার্তা বলে ফেলেছে সে। স্বচ্ছ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মোহকে মাথা থেকে পা থেকে দেখে নিল স্বচ্ছ। অতঃপর অট্ট হাসিতে ফেটে পড়ল স্বচ্ছ। তা দেখে বোকা মনে দাঁড়িয়ে রইল মোহ। লাইক সিরিয়াসলি, টেল মি ওয়ান থিং, তোমায় কে এই কথাটা বলেছে? আই মিন তাকে একটু যাচাই করে দেখতাম আদৌ তার চোখ ঠিক আছে কিনা। তুমি আর হট। বলে আবারও উচ্চস্বরে হাসতে শুরু করলো স্বচ্ছ। তার হাসি যেন থামছেই না, চকচকে দাঁত কেলিয়ে হাসছে। স্বচ্ছের হাসি ঝঙ্কারটা সুন্দর বেশ, তবে এই হাসিতে যে মোহকে ইনসাল্ট করা হচ্ছে তা বেশ বুঝতে পারছে মোহ। রাগে আগের চেয়ে বেশি দরদর করে ঘামছে সে। ঘামে আর মৃদু বাতাসে গালের সাথে লেপটে যাচ্ছে মোহের চুল। রোদ সরাসরি এসে পড়েছে তার চোখ মুখে। রোদের তাপও রাগ দুটো মিলিয়ে মুখে ফুটে উড়েছে গাঢ় লাল আভা। গাল দুটো বেশি লাল হয়েছে তার। তা দেখে হাসি থামায় স্বচ্ছ। এক মুহূর্তের জন্য তার মনে হয় এ যেন কোনো ভয়াবহ সুন্দরী ঝাঁসিরানী দাঁড়িয়ে আছে তার সামনে। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে চোখ সরিয়ে ফেলল সে। আবার মুখে সেই হাসি ফুটিয়ে নিল। তোমার মাঝে হটনেসের কোনো গুণ আছে? একটা পাগলই বলতে পারে তোমায় এসব কথা। তুমি সত্যি হট হতে চাইলে তোমায় আমি কিছু ছবি পাঠিয়ে দেব। সেসব ছবি দেখে নিজেকে তেমন বানাতে চাইলে বানাতে পারো। আপনি চুপ করবেন স্বচ্ছ ভাই। আপনার মুখে কিচ্ছু আটকায় না। বারবার ওই শব্দটা ইউজ করার মানে কি? অন্তত আমি আপনার কাজিন সেই হিসেবে এসব বলা বন্ধ করতেই পারেন। বিরক্ত আর কিছুটা লজ্জা নিয়ে বলে মোহ। তবুও ভাবান্তর নেই স্বচ্ছের। সে আগের মতোই স্বাভাবিকভাবে বলল, এটা কোথায় লেখা আছে? কাজিনকে সব বলা যাবে না। আর কাজিন কি? তুমি কি ভাবো তোমার মতো একটা মেয়েকে স্বচ্ছ কাজিন মানবে? ইন ইয়োর ড্রিম। তুমি তো নিজেকে হট বলে পরিচয় দিলে। আমি কি দিয়েছি? আমি তো জাস্ট তোমায় সাজেস্ট করলাম কি করে। আমি কেন আপনার সঙ্গে কথা বলছি বলুন তো? আমি ভুলেই গেছিলাম আপনার সঙ্গে কথা বলা আর না বলা একই। আপনি তো নিজে কনসিডার করবেন না। আমিও আপনাকে কাজিন মানতে মরে টরে যাচ্ছি না। অতিষ্ঠ হয়ে বলল মোহ। তার চোখ মুখে অঙ্গিভঙ্গি বলে দিচ্ছে স্বচ্ছের এমন কথাবার্তার উপর কতটা বিরক্ত সে। তবু স্বচ্ছ একেবারে নির্বিকার, যেন মহির কোনো কথায় তার কান অবধি পৌঁছায়নি। মহির এমন চেহারা দেখে বেশ মজা লুটছে মনে মনে স্বচ্ছ। হাসতে গিয়েও গম্ভীরতা বজায় রাখছে সে। ও আবারও তেতে বলে উঠল, আর তাছাড়া আমি তো বুঝতেই পারছি না আপনি এই ভার্সিটির সামনে করছেনটা কি? নিশ্চয়ই নতুন করে ভর্তি হতে আসেননি। কেন এসছেন? স্বচ্ছ তুড়ি বাজিয়ে বলল, দিস ইজ নট অনলি ইয়োর ভার্সিটি। আমার 8 নম্বর গার্লফ্রেন্ড ফারিহা আছে এখানে, তার সঙ্গে মিট করতে এসেছি। এনি কোশ্চেন? মোহ আর কিছু বলে না, কটকট করে হেঁটে চলে আসে জুহির কাছে। বাসির দরজার সামনে দাঁড়িয়ে স্বচ্ছ আর মোহকে খেয়াল করছিল জুহি। মোহ আসতে না আসতেই জুহি লাফিয়ে বলে ওঠে, এই ম, ওই ছেলেটা কে রে? তোর বয়ফ্রেন্ড? কিন্তু তোর বয়ফ্রেন্ড তো অন্যজন ছিল, চাশমেশ বলা। কবে বয়ফ্রেন্ড পাল্টালি? প্রথমে স্বচ্ছের কথাবার্তায় মেজাজ বিগড়ে ছিল মোহের। জুহির কথা শুনে দাঁতে দাঁত চাপড়ে তাকালো সে। আমার মাথা এতটাও খারাপ না যে ওনার মতো একটা ডিসগাস্টিং লোককে আমি বয়ফ্রেন্ড বানাবো। আমার সো কল্ড কাজিন উনি। সিরিয়াসলি? সিঙ্গেল? বল না সিঙ্গেল। একটু লাইন করিয়ে দে না রে। হ্যাঁ, একেবারে সিঙ্গেল। 8 নম্বর গার্লফ্রেন্ডের সাথে মিট করতে এসছে। 9 নম্বর গার্লফ্রেন্ড হবি? তাহলে যা, তোর জন্য একদম পারফেক্ট। মুখ ভেঙেই বলল মোহ। সঙ্গে সঙ্গে মুখ ভোঁতা হয়ে যায় জুহির। সেখান থেকেও সরে আসে মোহ। নিজের মাথা আর খারাপ করতে চায় না সে। হেঁটে কিছু দূর এগিয়ে আসতে আসতে আচমকা তার সিক্স সেন্স বলে তার পিছু পিছু কেউ হেঁটে আসছে, কেউ তাকে লক্ষ্য করছে। এমনটা ভার্সিটিতে আসতেও হয়েছিল তার, যদিও সে গাড়িতে এসেছিল। তবু মনে হয়েছিল সাদা রঙের গাড়ি তার গাড়িটা ফলো করছিল। কিন্তু হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায় গাড়িটা। লুকিং গ্লাসে গাড়ির আর দেখা মেলে না। এখন আবারও একই অনুভূতি পেয়ে কিছুটা আতঙ্কিত হলো সে। ধীরে ধীরে পিছু ফিরেও তেমন সন্দেহজনক কাউকে নজরে পড়ল না তার।
স্বচ্ছকেও আশেপাশে দেখা গেল না। সামনে ফিরে হাঁটার গতি বাড়িয়ে ড্রাইভারকে কল লাগায় মোহ। ড্রাইভার জানে তার আসতে একটু লেট হবে। তা শুনে সেখানেই দাঁড়ায় মোহ। আশেপাশে এত মানুষজন থাকতেও তার মনে হচ্ছে কেউ হিংস্র ভঙ্গিতে তাকে দেখছে। কথায় বলে মেয়েদের সিক্স সেন্স বেশি কাজ করে। একটু জড়সড় হয়ে দাঁড়ালো মোহ। নিজেকে শান্ত রাখতে বড় বড় শ্বাস পেলেও বিশেষ লাভ হলো না। হাতে রুমাল চেপে ধরে দাঁড়িয়ে রইল সে। মিনিট পাঁচেক পরেই আকস্মিকভাবে তার সামনে একটা বাইক এসে থামে। হঠাৎ এমন ঘটনা ঘটে যায়, হুড়মুড়ি পিছনে সরে যায় মোহ। বিতৃষ্ণা নিয়ে বাইকের মালিকের দিকে তাকাতেই স্তব্ধ হয় সে। স্বচ্ছ হেলমেট খুলে মোহের দিকে ভ্রু চেয়ে তাকিয়ে আছে। কি সমস্যা আপনার জানতে পারি স্বচ্ছ ভাই? কেন অকারণে আমার পেছনে লেগেছেন? ও কথাগুলো অতিরিক্ত রাগের সঙ্গে বলতে গিয়েও পারল না, কারণ স্বচ্ছকে দেখে কেন যেন একটু হলেও স্বস্তি পেয়েছে সে। জড়সড় ভাবটা কেটে গেছে তার মনে। স্বচ্ছ কথা বলে বেশ দ্রুততার সঙ্গে বলল। বাইকে উঠে পড়ো রাইট নাও। স্বচ্ছের এই কথায় ভ্রুযুগল কুঞ্চিত হয় মোহের। সে হতভম্ব হয়ে বলল, মানে? মানে বোঝো না নাকি কানে শুনতে পাও না? আমি এখনই বাইকে উঠে বসতে বলেছি। সবাই নেই, তাড়াতাড়ি ওঠো। তর্কাতর্কি করতে চাই না মোহ। আমি কেন আপনার বাইকে উঠতে যাব? এটা আপনি ভাবলেন কি করে? বলা নেই কওয়া নেই, বাইকে উঠতে বলছেন। লাস্টবার বলছি, বাইকে উঠে পড়ো, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে আমায়। এবার মোর আগে রীতিমতো তার শরীর কাঁপাচ্ছে মৃদু। স্বচ্ছের এমন উদ্ভট ব্যবহার তাকে বিভ্রান্ত করে ফেলেছে। মোহ রীতিমতো জেদ নেই বলল, আমি যাব না আপনার সাথে। কি প্রবলেম আপনার? আগে তো আমার সামনেও আসতেন না। তাহলে কি হলোটাই কয়েকদিনে? আমি যাব না। কিছুক্ষণ পর আমার গাড়ি আসবে, আমি তাতে করেই যাব। স্বচ্ছ স্থির চোখে তাকিয়ে থাকে মোহের দিকে। চল শক্ত করে বাইক থেকে নেমে মোহের হাত ধরে টান দিতেই সে স্বচ্ছের দিকে চলে আসে। মোহ সরতে চাইলে তাকে কোলে করে তুলে বাইকে বসিয়ে দেয় স্বচ্ছ। ঘটনা তো দ্রুত ঘটে যায়, কিছু করার সুযোগটুকু পায় না মোহ। মেয়েটার হাত শক্ত করে ধরে শাসিয়ে বলল, নিজের ভালো পাগলেও বোঝে। আই থিঙ্ক তুমি পাগলের চেয়ে অধম নও। আর একবার যদি বাইক থেকে নামার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ভেতর থেকে এতটাও মিষ্টি মানুষ নই। আমার তিক্ত রূপ দেখাতে বাধ্য করবে না। কালকের কথা মনে আছে? ওই যে নিজে রুমে ঢুকে পাগলের প্রলাপ বকছিলে, ভিডিওটা এখনো আমার কাছে আছে। ভিডিওটা সবার ফোনে যাক, এমন কিছু নিশ্চয়ই চাও না? কিপ ইওর মাউথ শাট। এই মুহূর্তে দাঁড়ায় না স্বচ্ছ। সামনে বাইকে উঠে যত দ্রুত সম্ভব তত দ্রুত বাইক স্টার্ট দেয় সে। ফুল স্পিডে বাইক চালানোতে স্বচ্ছের কাঁধে হাত রাখতে গিয়েও পারছে না মোহ। সে স্বচ্ছের কোনোরূপ আচরণ বুঝতে পারছে না। লোকটা নিজ মনে বাইক দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। মোবাইল না পেরে আমতা আমতা করে বলল, বাইক একটু স্লো স্পিডেও তো চালানো যায়। আমার এত তাড়াহুড়ো নেই। স্বচ্ছ গম্ভীরের সাথে জবাব দেয়, সোভার, তোমার কমপ্লিমেন্ট শুনতে চেয়েছি না তো। আমার অনেক তাড়া আছে, অফিস থেকে এসেছি, আমায় আবার যেতে হবে। তাহলে চলে গেলেই পারতেন। কেন আমায় বাইকে এভাবে তুলে দরদ দেখাতে গেলেন? ওই যে আমি একটু দরদি মানুষ, তাই। রাগে ক্ষোভে ফেটে পড়ল মোহ। কিছু বলল না। এবার স্বচ্ছ নিজে থেকে বলল, কি কাঁধে হাত রাখতে সাহস পাচ্ছ না? কাঁধে হাত রাখতে পারো। তোমার হাত এতটাও আকর্ষণীয় না যে খেয়ে ফেলার ইচ্ছে হবে। স্বচ্ছের এমন খাপছাড়া কথায় আবারও ক্রুদ্ধ হয়ে গেল মোহ। এমন মানুষ হয় কেন? অন্যকে লজ্জা দেওয়ার জন্য? এবার শত্রুতে স্বচ্ছের কাঁধে খামচে ধরে নখ বসিয়ে দিতেই বেসামাল হয়ে পড়েছে স্বচ্ছ। গলা কাকি জোরে জোরে বলে ওঠে, হোয়াট দা, এমন করছো কেন? আপনিই তো বললেন কাঁধে হাত রাখতে। তাই বলে এইভাবে? মনে তো হচ্ছে রক্ত বের টের হয়ে গেছে। এখন তুমি আমার কত বড় ক্ষতি করে দিলে ধারণা আছে? যেভাবে নখ বসিয়েছো নিশ্চয়ই দাগ হয়ে গিয়েছে। এটা আমার ভবিষ্যৎ বউ দেখলে কি হবে বুঝতে পারছো? বেশ আতঙ্কের ভাব ধরে প্রশ্ন করে স্বচ্ছ। মোহ মানে না বুঝে জিজ্ঞাসা করে, কি হবে? আমার বউ আমায় ডিভোর্স দিয়ে দেবে নিশ্চিত। কাঁধে এমন দাগ কেন হয় জানো তো? ইটস কল লাভ বাইট। এবার হতবিহ্বল হলো মোহ। তাকে হাত পা ছড়িয়ে কাঁদার মতো অবস্থা হলো তার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বচ্ছকে বলে, আপনি কি চুপ করবেন? স্বচ্ছ চুপ করে একটু মৃদু হাসে। জোরালো বাতাসে চোখ মুখ বন্ধ হয়ে আসছে মোহের। ছোট ছোট চোখ পাকিয়ে তাকিয়ে আছে সে। সামনের মানুষটাকে মাঝে মাঝে ভেঙচি কাটা থেকে শুরু করে মনে মনে তাকে গালি দিয়ে উদ্ধার করে ফেললো মোহ। রাস্তার দিকে চোখ পাকিয়ে সে বলল, শুনুন, আমি বাড়ির দিকে যাব না এখন। তো কোথাও যেতে চাও? পুলিশ স্টেশনে যাব। তা শুনে হঠাৎ গাড়ির ব্রেক কষে স্বচ্ছ পিছু ফিরে বলল, কেন? পুলিশ স্টেশন কেন? গতকাল রাতে কেউ আমাকে ওইসব বলেছিল আর আমার সঙ্গে অসভ্যতা করেছিল, তাই ওই লোকটাকে খুঁজে বের করতে চাই আমি। চোখ বড় বড় করে তাকায় স্বচ্ছ, যেন এক্ষুনি চোখ জোড়া
কোরো থেকে বেরিয়ে আসবে, মুহূর্তেই কাশি উঠে যায় তার। বিষমকে এক নাগারে কাশতে শুরু করে সে। একেবারে যক্কা রোগীর মতো কেসে চলেছে স্বচ্ছ। থামাথামির কোনো নাম নেই। মোহ গাড়ি থেকে নেমে হেলপেল করে চেয়ে আছে স্বচ্ছের দিকে। এবার বোধহয় লোকটা সর্বোচ্চ কাশির অ্যাওয়ার্ড জিতে নেবে। আস্তে আস্তে তার নাক লাল হয়ে এসেছে, গালের মাঝারি আকারের দাড়ি ভেদ করে দেখা যাচ্ছে আলতো গোলাপি আভা। সারা চোখ মুখ লাল হয়ে আসে স্বচ্ছের। এক পর্যায়ে নিজে থেকে কাশি থেমে যায়। স্বচ্ছ অবাক সুরে বলে, হাউ সেলফিশ ইউ আর। মানে আমি যে তখন থেকে কেসে যাচ্ছি, তুমি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবে? মোহ মুখ বাঁকিয়ে বলে, তো আপনার কাশি উঠলে আমি কি করতাম? কাশিকে বলতাম যে ওই কাশি, এখন স্বচ্ছ ভাইয়াকে আক্রমণ করিস না, এটা বলতাম আমি। ওয়াও, তুমি তো দেখছি আজ তো একটা বুদ্ধির ঢেকি। আরে একজন অচেনা মানুষও সামনে এতক্ষণ কাশলে তাকে অন্যজন পানি এগিয়ে দেয়, আর তুমি? আমি এখন পানি কোথা থেকে পাবো? এখানে ম্যাজিক করে আনবো? তারা কথা শুনি দেয় মোহ। স্বচ্ছকে দেখলে মুখে সহজে কথা আসি না মোহের। সে বুঝতে না পেরে এটা ঠিক তো বিরক্ত হওয়ার কারণে নাকি অভ্যাস। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, অন্তত পিঠে থাবা তো মারতে পারতে। আমি তো এটাই বুঝতে পারছি না আপনার কাশি উঠলো কেন, তাও এমন ভাবে যেন আপনি কোনো অন্যায় করেছেন আর ধরা পড়ে গেছেন। কি ধরা পড়ার কথা বলছো? হ্যাঁ, এটা কোথায় বলা হয়েছে কাশি শুধু অন্যায় ধরা পড়লেই হয়? আমতা আমতা করে রাগ দেখিয়ে বল স্বচ্ছ। মোহ ধীর গলায় বলে, না, শুধু মনে হলো। আপনি কি পুলিশের কাছে যাবেন নাকি আমায় একা যেতে হবে? স্বচ্ছ কিছুক্ষণ নীরব থেকে বাইক স্টার্ট দিয়ে বলে, যাচ্ছি, কাম ফার্স্ট। মোহ আবারও গিয়ে বসে বাইকে। সে এখনো সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে স্বচ্ছের দিকে। মোহের মন বারংবার বলে চলেছে মানুষটার নাম স্বচ্ছ বটেই, তবে উনি পুরোটা রহস্যময় ও ঘোলাটে। বাইক স্টার্ট দিতেই আবারও হাওয়া লাগতে শুরু করে। মাথার উপরে ছুটি থেকে চুল বড়িয়ে এসে মোহের চোখ মুখে লাগায় এক পা সমান বিরক্ত নিয়ে চোখ মুখ জড়িয়ে আছে মোহ। মাঝে মাঝে এক হাত দিয়ে চুল সরিয়ে দিচ্ছে সে। কিছু কিছু জায়গায় ব্রেক করতে হচ্ছে স্বচ্ছকে, যার কারণে মোহের গাল আর মুখ দিয়ে লাগছে স্বচ্ছের কাঁধে। তৎক্ষণাৎ লোকটার শরীরে অদ্ভুত ঘ্রাণ ঠেকছে মোহের নাকে। রৌদ্রময় দিনে যেন আড়ষ্ট করে ফেলছে দুজনকে। একটুখানি একসঙ্গে পথ চলা যেন বাড়িয়ে দিচ্ছে অনুভূতি। দমকা হাওয়ার মতোই অনুভূতিগুলো দমকায় সে কড়া নাড়ছে। চেয়ারে বসে আছে মোহ, বেশ সিরিয়াস ভঙ্গিতে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে আছে সে। পাশে গম্ভীর মুখভঙ্গি করে বসে আছে স্বচ্ছ, তার বাঁকা দৃষ্টি মোহের দিকে। মোহ আচমকা টেবিলে থাবা দিয়ে বলে ওঠে, দেখুন অফিসার, সবটা আপনাকে বলেছি। এখন আপনি শুনে কোনো ব্যবস্থা নিন। আমি ওই লোকটার পরিচয় জানতে চাই। ইভেন ওই লোকটা আমার টর্চ লাইটটাও ছিনিয়ে নিয়ে চলে গেছে। চোর কোথাকার! কথাটুকু শেষ হওয়া মাত্রই জোরে গলা খাঁকিয়ে দিয়ে উঠল স্বচ্ছ। পুলিশ অফিসার মোহকে পুনরায় জিজ্ঞাসা করে, আপনি আমাকে ঘটনাগুলো বলেছেন, কিন্তু কোনো সূত্র তো পেতে হবে আমাদের। আচ্ছা, আপনি লোকটার চেহারা বা এমন কিছু দেখেছেন যেটা দিয়ে তাকে চেনা যায়? চেহারা কি করে দেখবো? অন্ধকার ছিল, শুধু এতটুকু বুঝতে পারছিলাম লম্বায় কিছুটা দানবের মতো। আই মিন এই যে, ওনাকে দেখুন, ওনার মতো। স্বচ্ছকে দেখিয়ে দিয়ে বলল মোহ। সঙ্গে সঙ্গে তেতে উঠল স্বচ্ছ। মোহ, ধমক দিয়ে উঠতেই চমকে ওঠে, বসে যায় মোহ। স্বচ্ছের উচ্চতা দেখানোর জন্য উঠে দাঁড়িয়েছিল সে। মোহ বিস্ময়ের সাথে বলল, কি আজব, আপনি রাগ দেখাচ্ছেন কেন? তুমি আমাকে দানব বলছো ইনডাইরেক্টলি। কথাটা বলে রাগে ফোঁস করে উঠল স্বচ্ছ। মোহ শুকনো ঢোক গিলে জবাব দিল, আপনাকে না তো, আমি তো ওই লোকটাকে বলছিলাম। মাঝখানে এমন রিয়েকশন দিয়ে বসলেন যে মানুষটা আপনি। তুমি নিজে বললে ওর হাইটটা দানবের মতো, একেবারে আমার মতো। আরে হ্যাঁ, শুধু কি তাই, চিৎকারটাও তো আপনার মতোই। স্তব্ধ নয় এবার চেয়ে রইল স্বচ্ছ। বলার মতো কিছু না পেয়ে অদ্ভুত রিয়াকশন দিয়ে মুখ খুঁড়ে সামনে তাকায় স্বচ্ছ। মোহের দৃষ্টি এখনো স্বচ্ছের দিকে। ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে সেও পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, যা বলছিলাম, ওনার মতোই হাইট, ওনার মতোই চিৎকার আর হাতের স্পর্শটাও। বলে থেমে যায় মোহ। ঠোঁট টিপে চুপটি করে থাকে সে। স্বচ্ছ তার দিকে তড়িৎ দৃষ্টিতে তাকায়, চোখ গরম করে
আবারও সামনে নজর দেয়। মৌ কিছু একটা ভেবে আবারও বলে ওঠে, হ্যাঁ, ওই লোকটার হাতে লেখা চিঠি আছে আমার কাছে। আপনি চাইলে আমি ওটা দেখাতে পারি। কোথায় দেখান? আগ্রহের সহিত দেখতে চান পুলিশ অফিসার। মৌ মুখটা ভার করে উত্তর দেয়, সেটা সাথে আনিনি আমি, কাল নিয়ে আসবো। ওই লোকটার পরিচয় আমার চাই চাই। আমরা যথাসাধ্য চেষ্টা করব। মোহ আর স্বচ্ছ বেরিয়ে আসে অফিস থেকে। স্বচ্ছ মোহকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই অচেনা লোকজনের সামনাসামনি হতেই কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে মোহ। তার বাড়িতে অচেনা লোকজনের সমাগম একদমই পছন্দ করে না সে। তবুও সে নিজের মুখে বিরক্তিকর ভাবটা না এনে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। একটা প্রাপ্তবয়স্ক মহিলা, দুজন বয়স্ক মহিলা ও পুরুষ এবং দুজন লোক উপস্থিত আছে, যার মধ্যে চশমা পরা লোকটা মোহের দিকে ফ্যাল ফ্যাল করে লজ্জা মাথাকে তাকিয়ে আছে। অস্বস্তিতে পড়ে যায় মোহ। সঙ্গে সঙ্গেই ঘটে মিসেস নীরার আগমন। তার পিছন পিছন দুজন সার্ভেন্ট নানা রকম ফলমূল ও মিষ্টি এনে সোফার সামনে টেবিলে রাখে। মিসেস নীরার দৃষ্টি মোহের দিকে পড়তেই দ্রুত মোহের দিকে এগিয়ে আসেন তিনি। তার কানে কানে পিছিয়ে বলে ওঠে, আসতে এত দেরি হলো কেন তোর? সালাম দে ওদের। মোহ মিসেস নীরাকে কিছু বলার সুযোগই পেল না। তার আগেই তাদের সামনে ঠেলে দিলেন উনি। মোহ হাজারো বিরক্তিকর মাসে ছোট্ট হাসি রেখা ফুটিয়ে সালাম দিতেই বয়স্ক লোকজন সালাম নেয়। তার মাঝেই মিসেস নীরা বলে ওঠেন, কলেজে গিয়েছিল মেয়েটা। আজকালকার মেয়ে পড়াশোনা না করলে চলে না, বোঝেনি তো। সবাই হেসে সম্মতি দেয়। মোহ বেকুব হয়ে তাকিয়ে রয়েছে, তার মাথাতে আসছে না এরা কারা। অতঃপর মিসেস নীরা ফিসফিসিয়ে বলে, যা কলির সাথে, ওপরে একটা শাড়ি রেখেছি, রেডি হয়ে আই। কিন্তু এরা কারা? কথা বাড়াচ্ছিস কেন? যা বলছি কর। কলি, ওকে নিয়ে যা। মোহের কথা না শুনেই তাকে ঘরে নিয়ে আসা হয়। ঘরে আসতে না আসতেই কলিকে ধরে প্রশ্ন করে, এই কি হচ্ছে বাইরে বলো তো? কারা ওনারা? আর মিমি আমায় রেডি হতে বলছে কেন? ওরা তো পাত্রপক্ষ, আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ছোট সাহেবা। পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় মোহের। মাথায় ভেঙে পড়ে আকাশ। বিস্ফোরিত নয়নে কলির দিকে তাকিয়ে থাকে। উত্তেজনা চিৎকার করে বলে ওঠে, হোয়াট ডু ইউ মিন বাই পাত্রপক্ষ? কিসের পাত্রপক্ষ? বিয়ের কথাই বা উঠে এলো কোথা থেকে? মেয়ের এমন অদ্ভুত আচরণ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল কলি। পেছন থেকে পাওয়া গেল মিসেস নীরার কণ্ঠ, আমি উঠিয়েছি তোর বিয়ের কথা। বিয়ে তো করতেই হবে নাকি? যথেষ্ট বড় হয়েছিস। চোখজোড়া চুলকে পেছনে ঘুরে তাকায় মোহ। চোখে ইতিমধ্যে পানি টলমল করছে তার। আমি তো বলিনি যে আমি বিয়ে করব। তুমি কেন বিয়ের কথা উঠাচ্ছ? এখন আমি পড়াশোনা কমপ্লিট করিনি, আর তুমি বিয়ের বিষয়ে কেন মাথা ঘামাচ্ছ? ঘামাতে হয় মোহ। তোর মা বাবা বেঁচে থাকলে আমি মাথা ঘামাতে আসতাম না, কিন্তু ওরা নেই। আমাকে তোর কথা ভাবতে হবে। আমারও ঘর আছে, সংসার আছে, আমাকে তো সেখানে ফিরতে হবে। আর তোর পড়াশোনা যেহেতু এখানে, আমি আমার বাড়িতে নিয়েও যেতে পারবো না তোকে। এত নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাই ট্রান্সফার করানো ঠিক না। তাই সব ভেবে তুমি আমার বিয়ে দেওয়ার প্ল্যান করলে। তোমার সংসার আছে, ভালো কথা, তুমি চলে যাও, আমি একা থাকবো। আমি এই সময় বিয়ের কথা ভাবতে চাই না মিমি। মিসেস নীরাকে থামিয়ে দিয়ে বলল মোহ। তবু মিসেস নীরা ছাড়বার পাত্রী নয়। একটা মেয়ে কি এত বড় বাড়িতে একা একা থাকতে পারে? তাই ওনার মনে হয়েছে এখন সব থেকে বড় সলিউশন বিয়ে। অন্যদিকে মোহের নাজেহাল অবস্থা। আইমান থাকতে সে অন্য কারোর সাথে বিয়ের কথা ভাবতে পারে না। এখন কি করতে সেসব ভেবে দিশার হয়ে পড়ছে সে। দেখ মোহ, ঠিক আছে, অন্তত এরা যখন এসে পড়েছে তখন তাড়িয়ে তো দিতে পারি না। আমার একটা কথা রাখ প্লিজ। হাজার বারণ করলেও এই অনুরোধটুকু ফেলা দায় হয়ে পড়ল মোহের কাছে। বিরক্ত নিয়ে শাড়ি তুলে নিল হাতে। মিসেস নীরার ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিত হাসি। রানী গোলাপি রঙের শাড়িটা ফুটে উঠেছে মোয়ের ফর্সা চেহারায়। ড্রেসিং টেবিলের সামনে পায়ে পা তুলে ফোন নিয়ে বসে আছে মোহ। আইমানকে বারংবার ফোনের চেষ্টা করেও বিফল হচ্ছে সে। কপালে পড়েছে চিন্তার ছাপ। রাগে কটমট করে ড্রেসিং টেবিলে ফোনটা রেখে দিল। কলিদার চুলে চিরুনি চালাচ্ছে। মোয়ের চুলগুলো খুব বেশি লম্বা নয়, প্রায় কোমরের একটু উপরে। একেবারে স্ট্রেট নয় তার চুল, হালকা কোঁকড়ানো।
যা তার সৌন্দর্যের বিশেষ দিক। এই চুলের জন্যই যেন তার অন্য রূপ ফুটে উঠেছে। চুল ঠিকঠাক করা শেষে মিসেস নীরা এসে চুমু খান মোহের কপালে। মোহের মনটা বিষগ্ন, কথা বলেও হারিয়েছে সে। তা খেয়াল করে মিসেস নীরা মোহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না রে মা, একদিন বুঝবি তোর ভালোর জন্য কাজটা করেছি। মোহের মনে সান্ত্বনা পায় না তাতে। তার চোখ পড়ে তার টেবিলে থাকা সেই অজানা আগন্তুকের চিঠিটার দিকে। মৃদু উঠছে সেই চিঠি, কেন জানি না আরেকবার চিঠিটা পড়তে ইচ্ছে করছে তার, কারণ তার জানা নেই। পাত্রপক্ষের সামনে মুখ নিচু করে খিটখিটে মেজাজ নিয়ে বসে আছে মোহ। মাঝে মাঝে মিসেস নীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে সে। মিসেস নীরা ওকে ইশারায় শান্ত থাকতে বলেছে, তবে মোহের মনে শান্তি মিলছে না। মাথা উঁচিয়ে সরু চোখে চশমা পরা ব্যক্তিটির দিকে তাকালো মোহ। তার মিমির মতে এটাই সেই পাত্র। চোখে চিকন প্রেমের চশমা, মাথায় জেল দিয়ে সেট করা চুল, মুখে ক্লিন শেপ দাড়ি, গাল যেন চকচক করছে। মুখে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে লোকটা, যা দেখে জ্বলে ওঠে মোহের। তাৎক্ষণিক নিজের দৃষ্টি সরিয়ে ফেলতেই বয়স্ক মহিলা জিজ্ঞাসা করে ওঠে, তোমার নাম কি মা? মোহ আনবির। দাঁতে দাঁত ভিড়িয়ে শান্ত থাকার চেষ্টা করে উত্তর দিল মোহ। আচ্ছা, তার কি বায়োডাটা দেখেনি? সেখানে তো সব দেওয়া থাকে, তবে এত প্রশ্ন করার মানে কি? এবার একজন মধ্যবয়স্ক মহিলা বলল, আচ্ছা, তোমার চুল দেখি, একটু কোঁকড়ানো মনে হচ্ছে, বড় কিনা দেখি, আঁচল দিয়ে ঢেকে রেখেছো যে? এবার অতিষ্ঠ হয়ে পড়ে মোহ। এটা তার কাছে বেশি বাড়াবাড়ি। হাতি দেখতে এলে এভাবে কেউ চেক করে? মোহর নাক দমাতে না পেরে বলতে উদ্যত হলো, কিন্তু কথাটুকু মুখ থেকে বের হলো না তার। কারো কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো সে। দরজা পেরিয়ে হেঁটে আসা মানুষটাকে দেখে অবাক না হয়ে পারল না মোহ। এ তো স্বচ্ছ। স্বচ্ছ মোহের দিকে এগিয়ে আসছে। হম্বিতম্বি করে এগিয়ে এসে প্রথমেই মোহের চুরি পরা হাতটা খপ করে ধরে নিজের হাতে মুঠোয় নিয়ে নিল স্বচ্ছ। মুখ কিছুটা চমকে ওঠে, অবাক নয়নে চাইল স্বচ্ছের দিকে। স্বচ্ছ কিছুটা বিচলিত হয়ে বলল, তুমি এখন এখানে কি করছো? আমার সাথে যেতে হবে, চলো ফার্স্ট। মানে কোথায় যাব আপনার সাথে? অবভিয়াসলি আমার বাড়িতে। সকলে হতবাক হয়ে চেয়ে রইল। পাত্রপক্ষের ফ্যামিলির আগে বাঁকা দৃষ্টিতে স্বচ্ছ আর মোহের দিকে চাইছেন। বিশেষ করে স্বচ্ছ এসে প্রথমেই মোহের হাতটা ধরে নেওয়ায় তার সন্দেহের সঙ্গে দেখছে। বিষয়টা সামলাতে মিসেস নীরা এগিয়ে আসেন। কি হয়েছে স্বচ্ছ? ও তোমার বাড়ি যাবে কেন এই সময়? ওপস, সরি, রিজন তো বলিনি। দাদিমা যেতে বলল মোহকে। উনি মোহকে মিস করছেন, মন খারাপ করে আছেন। বাই দ্য ওয়ে, আমি কি ভুল টাইমে এন্ট্রি নিলাম? পাত্রপক্ষের নজরে আসতেই শেষ কথাগুলো বলে ফেলল স্বচ্ছ। মোহ না চাইতেও বেশ খুশি হলেও তা প্রকাশ করল না। তবে খুশিতে লাফিয়ে ওঠার ইচ্ছাটা দমিয়ে রাখতে পারছে না সে। স্বচ্ছের হাত ধরে যদি এই পাত্রপক্ষের হাত থেকে বাঁচা যায় তাহলে মন্দ হয় না। অন্তত জীবনে স্বচ্ছের দ্বারা একটা তো ভালো কাজ হবে। মিসেস নীরা অসাময়িক হেসে পাত্রপক্ষের উদ্দেশ্য বলেন, ও, আপনাদের বলা হয়নি, ও আমার ভাইয়ের ছেলে, মোহের মামাতো ভাই। আমার মা খুব অসুস্থ, উনি হঠাৎ হয়তো আবদার করেছে মোহকে দেখবেন, তাই স্বচ্ছ এসেছে। আর স্বচ্ছ ওনার মোহকে দেখতে এসেছে। ও রিয়েলি? ওয়াও, তাহলে বলা যায় রাইট টাইমে এন্ট্রি নিয়েছি। এদের সাথে মিনিমাম পরিচয়টুকু হওয়া যাবে। আমিও একটু দেখি আমার সো কল্ড কাজিনের বিয়েটা কার সাথে। বলা মাত্র একটা আপেলের টুকরোতে হাত দিয়েও দিল না স্বচ্ছ। নাক ছিটকে পাত্রের পাশে বাড়ি দম করে বসে পড়ল সে। নাম কি পাত্রের? সবাই অদ্ভুত নয়নে চেয়ে আছে স্বচ্ছের দিকে। কেউ উত্তর দিল না, বরং চেয়ে আছে যেন সেই পৃথিবীর নয়, ভিন গ্রহের বাসিন্দা। কারোর উত্তর না পেয়ে সোজা হয়ে বসলো স্বচ্ছ। ভ্রুকুচকে বলল, নাম জিজ্ঞেস করেছি। সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন আমি জিজ্ঞেস করে ফেলেছি যে তুমি কি প্রেগনেন্ট। এটা তো বলিনি। আরে মিস্টার পাত্র, তুমি কি বোবা নাকি স্মৃতি দুর্বল? ফুপি কাকে ধরে এনেছেন? আমার নাম আদিল মাহমুদ। রাগে ঝাঁঝ পাওয়া গেল পাত্রের কথায়। স্বচ্ছ এটা বুঝে জিজ্ঞাসা করলো, একটা নাম বলতে এতক্ষণ কথা বলতেও পারো না মিস্টার আদিল? ওই যে সামনে যে বসে আছে তাকে বিয়ে করার জন্য এসেছো, সে তো কথা বলে তোমার মস্তিষ্ক চিবিয়ে ফেলবে। তুমি কথা না বললে কি হয়? হাত মুঠো করে তীক্ষ্ণ দৃষ্টিতে স্বচ্ছের দিকে নিজে নিক্ষেপ করছে মোহ। ভেবেছিল লোকটা তাকে বাঁচাতে এসেছে,
কিন্তু লোকটা উল্টে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তাই সে বিলম্ব না করে উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, স্বচ্ছ ভাই, আপনার না আমাকে নানিমার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল? আপনি কি এখন বসে বসে বায়োডাটা নেবেন পাত্রের? তোমার জন্য পাত্রটা পারফেক্ট কিনা বুঝতে হবে না আমায়? আপনাকে বুঝতে হবে না, আমি নানিমার কাছে যাব, চলুন। মিসেস নীরা আটকাতে চাইলেন মোহকে, কিন্তু তার আগেই মোহনার মুখের উপর বলে দিলেন, লিলি, তুমি জানো আমি এখন কোনো কিছুর বিনিময়ে নানিমার বিষয়ে স্যাক্রিফাইস করতে পারবো না। সো প্লিজ আটকানোর চেষ্টা করবে না। আমি যাচ্ছি। স্বচ্ছ ভাই, আপনি যাবেন নাকি আমি একাই যাব? রিল্যাক্স, যাচ্ছি। শোভা থেকে উঠে আসে স্বচ্ছ। দুজনেই বেরিয়ে আসে বাড়ি থেকে। বাইকে তড়িঘড়ি করে স্বচ্ছের কাঁধ চেপে ধরে উঠে পড়ে মোহ। যদিও তার শাড়ি অগোছালো হয়ে পড়েছে, শাড়ি পরে থাকার অভ্যাস তার বরাবরের মতো নেই। জীবনে যে কয়বার শাড়ি পরেছে সেই কয়বার তার মা তার সাথে ছিল, কিন্তু প্রবলেম হলেই মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতো মোহ। এটা খুলে গেছে, সেটা খুলে গেছে। এখন তো ঘ্যান ঘ্যান করার জন্য মানুষটাও তো নেই, বিধায় একা শাড়ি সামলাতে হচ্ছে মোহকে। আস্তে, এভাবে কেউ হুমড়ি খেয়ে বাইকে উঠে পড়ে না। দুপুরে তো বাইকেই উঠতে চাইছিলে না, এখন এমন করছো যে আমার বাইকে না উঠতে পারলে তোমার দিনটাও যাবে না। সেটাই ধরে নিন, আর থ্যাংক ইউ। মুখে বড় হাসি রেখা টেনে বলল মোহ। স্বচ্ছ গাড়ি স্টার্ট দিয়ে কনফিউজ হয়ে পড়ল। থ্যাংক ইউ, বাট হোয়াই? সস্তা থ্যাঙ্কস আহিয়ান স্বচ্ছকে দিচ্ছ কেন? হয়তো এই চিপচিপে পাত্রপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য। উফ, নিজেকে একেবারে একটা সং লাগছিল। একবার নানিমার কাছে যাই আমি, একেবারে জড়িয়ে ধরে চুমু খেয়ে থ্যাংক ইউ জানাবো তাকে। তোমাকে কে বললো আমি তোমাকে বাঁচিয়েছি? মানে? মানে এটা আমার মনে হচ্ছে উল্টোটা। আমি ওই কি যেন নাম আদিল, ওকে বাঁচিয়েছি। তোমার মতো একটা মেয়ে ওর বউ হলে কি ফাঁসান ফাঁসান ফাঁসবে জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হি ডিজার্ভস বেটার। মুখখানা বেলুনের ন্যায় চুপসে গেল মোহের। তার মনে দৃঢ় ইচ্ছে জাগলো সামনে থাকা লোকটার মাথায় মেরে ব্যাগ থেকে একেবারে ফেলে দেওয়ার, কিন্তু এই কাজটা করলে তো সে নিজেও পড়ে যাবে। তাই ইচ্ছেটাকে মাটি চাপে দিয়ে দিল মোহ। অনুরোধের সুরে বলল, শুনুন, আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ যাবার সময় আর কোনো কথা বলবেন না। বিশেষ করে এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে বাইক থেকে ফেলে দেওয়ার ইচ্ছেটা আমার জেগে ওঠে। বাইক থামিয়ে দেয় স্বচ্ছ মাঝ রাস্তায়। সে দ্রুত বাইক থেকে নেমে মোহকে রাস্তা দেখিয়ে বলে। নামো। কপালে ভাঁজ পড়ে মোহের। মাঝ রাস্তায় হঠাৎ লোকটা তাকে নামাতে বলছে কেন? আশেপাশে দেখে নিয়ে বলে, নামবো কেন? এখনো তো অনেক পথ আছে। আমি বলছি নামো। ধমক দিয়ে বলল স্বচ্ছ। ও তড়িঘড়ি করে নামতে গিয়েও পারল না। পেটের কাছে শাড়ি ধরে চোখ বড় বড় করে চেয়ে থাকলো সে। স্বচ্ছ তা থেকে আবারই উঁচু সুরে বলল, কি হলো, নামো। শুনতে পাচ্ছ না? নামতে পারবো না আমি। নামতে পারবে না মানে? মানে পারবো না। ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে স্বচ্ছ। ওর দিকে হাত বাড়াতেই মোহ দম ফেলে জোরে জোরে বলে ওঠে, বাইকের ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওঠার সময় আমার শাড়ির অর্ধেক কুচি খুলে গিয়েছে। এখন যদি নেমে যাই পুরো শাড়ি খুলে পড়ে যাবে। স্বচ্ছের চোখটাও গোল গোল হয়ে যায়। এবার হালকা কেসে উচ্চ স্বরে বলে, হোয়াট দা? ঠিক করে নাও এখনই। রাস্তায়? ভরতে সুরে বলে মোহ। স্বচ্ছ বিরক্তিকর দৃষ্টিতে আশেপাশে তাকায়। এখন কোথায় শাড়ি ঠিক করার জায়গা করে দেবে সে মোহকে? মোহ আবারও কাছুমাছু হয়ে যায়। আর আমি একা ঠিক করতে পারবো না। এখন কি শাড়ি ঠিক করে দিতেও সার্ভেন্ট প্রয়োজন তোমার? আগে তো মা ঠিক করে দিত। মিশুরে বলে মোহ। স্বচ্ছের চোখে চোখে রেখে তাকিয়ে আছে সে। স্বচ্ছও তাকায় তার দিকে। এরূপ কথা শুনে মোহের দৃষ্টি মলিন। তার মলিন দৃষ্টি কেন যেন ক্ষীণ যন্ত্রণা দিল স্বচ্ছের হৃদয়ে। মেয়েরা সত্য নিজের মা বাবাকে হারিয়েছে, তার চোখে এখনো তাদের হারানো যন্ত্রণা ভেসে ওঠে। ঢোকিলে স্বচ্ছ গম্ভীর্যের সুরে বলল, ওকে, লেটস গো। কোথায়? অবশ্যই পাবলিক প্লেসে নিজের শাড়ি ঠিক করবে না। কোনো রেস্তোরাঁ বা হোটেলে যাচ্ছি, সেখানে ওয়াশরুমে গিয়ে সব ঠিক করে নিবে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু এতখানি পথ কি করে যাব? এতখানি যেতে যেতে পুরো শাড়ি খুলে যাবে। স্বচ্ছ দাঁত কিরমির করে তাকায় মোহের দিকে। তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় সে। পেটের কাছে এসে আটকে যায় তার। কুচি বেশ খানিকটা খুলে যাওয়ায় হাত দিয়ে শাড়ি ধরে থাকবার পরেও পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। চোখ বন্ধ করে দ্রুত নজর সরিয়ে মাথা চাকায় স্বচ্ছ। বিদ্যুতের গতিতে গিয়ে বাইকে বসে পড়ে সে আর শুকনো গলায় বলে,
শাড়ি ঠিক করে ধরে রাখো মিস মোহ, পেটের বেশ খানিক অংশ দেখা যাচ্ছে। লোভে পড়ে গেলে আমি দায়ী নই। মাথাটা ভনভন করে ঘুরে যায় মোহের। কি বেশরম কথাবার্তা, এমনভাবেও বলা যায়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এই লোকটার সঙ্গেই একই বাইকে কি করে যাচ্ছে সেটা যেন সেই জানে। এমন কথা না বললে কি পেটের ভাত হজম হচ্ছিল না? স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয় মোহ। শাড়িটা কোনো রকম ঠিক করতে পেরেছে সে, তবু ঠিকঠাক হাঁটতে পারছে না, সক্ষম নয় সে। ছোট ছোট পায়ের ধাপ ফেলতেই সে লক্ষ্য করে রেস্টুরেন্টের অনেক মানুষই তার দিকে অসাময়িক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কারণ জানা মোহের। সে শাড়ি ঠিক করে কুঁচি করতেই পারেনি। স্বচ্ছ যে সিঁড়ি গিয়ে বসে আছে সেখানে যেতেই দেখতে পেল বেশ মনোযোগের সহিত ফোন ঘাটাঘাটি করে চলেছে স্বচ্ছ। মোহের উপস্থিতি বুঝে ফোন থেকে চোখ সরিয়ে মোহের দিকে তাকাতেই চোখ জোড়া ছানা বড়া হয়ে যায় স্বচ্ছের। অস্পষ্ট স্বরে বলে, এটা কিভাবে শাড়ির কুচি ঠিক করেছো তুমি? পারি না তো। পারলে কি এভাবে ঠিক করে আসতাম নাকি? স্বচ্ছ কিছু বলতে গিয়েও বলল না, দাঁতে দাঁত চেপে ফোনে আবার চোখ রেখে বলল। বসো সিটে। পুরো কুচকায় মোহ, কনফিউজ হয়ে বলে, আমাদের না নানিমার কাছে যাওয়ার কথা ছিল। এখানে বসে কি করব? তাড়াতাড়ি যেতে হবে তো। দুপুরে কিছু খাইনি আমি, খেয়ে তারপর যাব। সেটা তো আপনার বাড়িতে গিয়ে খেলেও পারেন। স্বচ্ছ এবার চোখ গরম করে তাকায়। রাগে ফুঁসে উঠতেই বসে যায় মোহ। স্বচ্ছের টেরাবাঁকা কথা শোনার পরিস্থিতিতে নেই সে। না বসলে শাড়ির কুচি আবারও খুলে টুলে যেতে সময় লাগবে না। ফোনটা পকেটে রেখে বিষাদময় মুখে ওয়েটারকে ডাকে স্বচ্ছ। এগিয়ে আসে ম্যানেজার, হাসি হাসি মুখে বলে, স্যার আপনি আবার একটু আগে তো খেয়ে গেলেন, তাই আবার আপনাকে দেখে একটু অবাক হলাম। ম্যানেজারের কথা শুনে সন্দেহ হয় মোহের। সন্ধিয়ার হয়ে স্বচ্ছের মুখের পানে তাকায় সে। স্বচ্ছ বাঁকা চোখে মোহের রিয়াকশন বোঝার চেষ্টা করছে। তৎক্ষণাৎ আবারও ম্যানেজার মোহকে দেখে বলে উঠল, উনি কে, আপনার মিসেস? এবার বিষম খায় মোহ। স্বচ্ছ কিছুটা স্তব্ধ হয়ে হালকা কেসে বলল, না, আপনি বরং ওয়েটারকে ডেকে দিন, আমি অর্ডার দেব। আমাকে বলুন, আমিও না হয় নিয়ে যাচ্ছি অর্ডার। ওকে দেন, চিকেন বিরিয়ানি, মাটন ভুনা আর ভেজিটেবল স্যালাড দিয়ে দিন ফার্স্ট। অলরেডি অনেক বেজে গিয়েছে, আর সবগুলো ডাবল করে দেবেন। ঘড়ি দেখে বলে স্বচ্ছ। ম্যানেজার তাড়াহুড়ো করে মাথা দুলে চলে যায় খাবারের অর্ডার নিয়ে। অর্ডার দিয়ে মোহের দিকে তাকাতেই মোহের অদ্ভুত চোখ ছোড়া তার দিকে স্থির থাকতে দেখে নড়ে চড়ে বসে স্বচ্ছ আর জোর দিয়ে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখোনি কোনো দিন? এভাবে তাকাবে না আমার দিকে। মোহ নজর সরালো না, বরং আরও গভীর দৃষ্টিপাত করলো স্বচ্ছের দিকে, যা খেয়াল করে উসকুস করতে লাগলো স্বচ্ছ। এবার মোহ দম নিয়ে পড়ল। আচ্ছা, আপনি এখানে দুপুরে খেয়ে গিয়েছিলেন? অদ্ভুত প্রশ্ন করছো কেন? আমাকে দেখে কি খাদক মনে হয় যে একটু আগে খেয়ে আবার খেতে চলে আসবো? কড়া গলায় বলে মোহের বলা প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো স্বচ্ছ। কিন্তু মোহের সন্দেহ আরও কারো হলো। আগ্রহ নিয়ে বলল, ম্যানেজার কি ভুল বললো তাহলে? আর আপনি সব ডাবল অর্ডার দিলেন কেন? আর যা যা অর্ডার দিলেন সেসব আমার ফেভারিট। তো কি বলতে চাইছো তুমি? তোমার সামনে আমি বসে বসে খাবো আর তুমি হাঁ করে চেয়ে থেকে দেখবে, আর বাড়িতে গিয়ে আমার পেট খারাপ করবে? এটা হচ্ছে না, সরি, আমি নিজের পেট খারাপ করতে চাইছি না। সো তুমিও খাবে, আর আমি কি করে জানবো এসব তোমার ফেভারিট? যাক, কোথাও না কোথাও আমাদের একটু তো মিল আছে। আর বেশি প্রশ্ন করবে না গোয়েন্দার মতো। কে তোমার বড়? আমি তো। মোহ সরু চোখে তাকিয়ে মাথা হালকা দোলাতেই স্বচ্ছ আবারও বলে উঠল, সো প্রশ্ন করার অধিকার আমার। তুমি গোয়েন্দাগিরি করবে না, আন্ডারস্ট্যান্ড? কিছু বলতে চেয়েও বলল না মোহ। ঠোঁট উল্টে অন্যদিকে মুখ ফুরিয়ে বসে রইল সে। প্রশ্নের উত্তরে নিজে হেরে যেতে যেতে সে বিরক্ত। কথা কাটাকাটিতে সে কবে চিটবে? লোকটা কথায় কথায় তাকে হারিয়ে দিতে দিতেও কি ক্লান্ত হয়ে যান না? ভীষণ খিদে পেয়েছে মোহের, খাবার খেয়ে যাচ্ছে সে। মনে মনে বেশ কয়েকবার স্বচ্ছকে ধন্যবাদ জানালেও মুখে প্রকাশ করলো না সে। তার মিমি তো পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার চক্রে তাকে খাওয়াতেই ভুলে গেছে। এটা নিয়ে তার মিমির প্রতি চরম অভিমান হয়েছে মোহের। মনোযোগ দিয়ে খাবার এক পর্যায়ে সে খেয়াল করে স্বচ্ছ তার দিকে এক মনে চেয়ে থেকে চামচ দিয়ে খাবার নাড়ছে, মুখে দিচ্ছে না খাবার। খাবার চিবোতে চিবোতে থেমে যায় সে। স্বচ্ছ নাম মানুষটার চোখ বড্ড ঘোলাটে। সে ঘোলাটে চোখে কোথাও না কোথাও হারিয়ে যায় মোহ। খুঁজে পায় না নিজেকে। এ কেমন ধারা রহস্যের দ্বার। চামচ দিয়ে জোরে শব্দ করে মোহ। স্বচ্ছের ধ্যান ভাঙতেই স্বচ্ছ দৃষ্টি তাড়াহুড়ো করে সরিয়ে নেয়।
খাবার নেড়ে ছেড়ে অল্প করে মুখে দেয়। মোহ নিচু সুরে জিজ্ঞাসা করে, খাচ্ছেন না কেন? খাওয়া হয়ে গেছে তাই। কিছুই তো খেলেন না, খাওয়া হয়ে গেল? আমি তোমার মতো খাদক নই, সেজন্য হয়তো অল্পতেই চলে। লোকটা তাকে খোঁটা দিল। কি এমন খেয়েছে সে? খাওয়া অর্ধেকও শেষ করেনি। এসব ভাবতেই চোখ মুখ লাল হয়ে আসে মোহের। খাবারের প্লেট ঠেলে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি আর খাবো না। জাস্ট কিডিং। মজা আর সিরিয়াস হওয়ার পার্থক্য বোঝো না বোকামে? আর তোমাকে দেখে কে বলবে তুমি খাদক? নিজের চেহারা দেখেছো? মাঝে মাঝে সন্দেহ হয় ছোট পুপি তোমায় খেতে দেয় কিনা, নাকি তুমি খেতে পারো না। তাকে দুঃখে আবারও প্লেট কাছে টেনে নেয় মোহ। এবার আগে থেকে দ্রুত খেতে শুরু করে সে। মানুষটা কি তাকে অশান্তি দেওয়ার জন্য এসেছে? এটা ভেবে রাগ খাবারে চিবিয়ে খাচ্ছে মোহ। স্বচ্ছতার কাণ্ড দেখে মুখ ঘুরে মিটিমিটি হেসে যাচ্ছে। মাঝে মাঝে তার মনে হয় মেয়েটা বড্ড চালাক, আবার কখনো কখনো যেন পৃথিবীর সব থেকে বোকা তাকেই মনে হয়। খাবার খাওয়া শেষে উঠে পড়লো দুজনেই। স্বচ্ছ রেস্টুরেন্টে বিল মিটিয়ে চলে এলো বাইকে। বাইকে উঠে বসতেই মোকে দেখতে পেল সে। ছোট ছোট পায়ের ধাপ পেলে ধীরে এগিয়ে আসছে মোহ। শারীরিক কিছু ঠিক না থাকার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে তার। স্বচ্ছ বড় বড় করে কয়েকটা শ্বাস ফেলে আবার বাইক থেকে নামতেই ঘটে গেল আচমকা ঘটনা। ভালোভাবে হাঁটতে না পেরে জুতোর সাথে শাড়ি পেঁচে পা মুচকে গেল মোহের। নিজেকে সামলাতে না পেরে মৃদু চিৎকার দিয়ে বসতে নিলে স্বচ্ছ তড়িঘড়ি করে ধরে তাকে। নিজেদের সামলাতে গিয়ে মোহ নিজেও স্বচ্ছের পিঠে শার্ট খামচে ধরে। সঙ্গে স্বচ্ছেরও হাতেও হাত রেখে তার দিকে ঢলে পড়ে। ডান পায়ে পর্যন্ত ব্যথা করছে তার। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে সে। কেয়ারলেস গার্ল, মেয়ে হয়ে শাড়ি সামলাতে পারো না? মোহ কিছু বলল না। কিন্তু বলার মতো অবস্থাতে নেই সে। স্বচ্ছতাকে ধরে নিয়ে গিয়ে বাইকে বসে নিচে হাঁটু কেড়ে বসলো। মোহ চোখ বন্ধ করে ব্যথা সহ্য করছে। নিজের পায়ে স্বচ্ছের হাতে স্পর্শ পেতে আঁতকে ওঠে, পা সরিয়ে নেয় সে। কি করছেন এগুলো? পায়ে হাত দেন কেন আজও? স্বচ্ছ মোহের পা টেনে নিয়ে বলে, পা কি খারাপ জিনিস নাকি? নারীদের কোমল পায়ে এক অন্যরকম সৌন্দর্য থাকে। সেখানে আঘাত পেলে সে যতটা না যন্ত্রণা পায়, তার কাছের কেউ তার চেয়ে বেশি যন্ত্রণা পায়। মোহের পায়ে আলতো করে মালিশ করে দিতে থাকলেও স্বচ্ছ অন্য মনস্ক হয়ে। মোহ স্বচ্ছের কথাগুলো বিন্দুমাত্র মানে খুঁজে না পেয়ে ভাবা জায়গাকে বসে রইল। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো স্বচ্ছ। মোহ পা নাড়ালো। যন্ত্রণা কমেছে, তবু পুরোটা কমেনি। বাড়ি গিয়ে মেডিসিন লাগিয়ে নেবে, যন্ত্রণা কমবে। নেক্সট টাইম শাড়ি পরার দরকার নেই, বুঝলে? মোহ তবুও কিছু বলল না। স্বচ্ছ বাইক স্ট্যান্ড দিয়ে গাড়িটা মোহের বাড়ির দিকে ঘোরাতেই হতভম্ব হয়ে মোহ বলে, আরে ওদিকে যাচ্ছেন কেন? নানিমার কাছে যাব না? না। স্বাভাবিকভাবে উত্তর দেয় স্বচ্ছ। মোহর আগে একাকার হয়ে প্রশ্ন করে, তাহলে এত দূর আনার মানে কি আমায়? হ্যাঁ, আমি অলরেডি বলেছি তোমায়, ওই যে আদিল ছেলেটা আরো ভালো ডিজার্ভ করে, সো তাকে বাঁচাতে এই প্রচেষ্টা। মাথা ঘুরে গেল মোহের। তার মানে স্বচ্ছ তাকে মিথ্যা বলে বাড়ি থেকে এনেছে। কাঁদবে না হাসবে জানা নেই মোহের। ফলস্বরূপ হাঁ করে বসে রইল সে। কিছু বলতে গিয়েও পারল না। কি বলবে? রাতের আধারে কমে এসেছে লোকজনের আনাগোনা। সকল জীবন যেন ঘুমের করে। এলোমেলো ভঙ্গিতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে মোহ। পরনে সেই শাড়িটাই রয়ে গেছে, চুলগুলো এলোমেলো। এসের বাতাসে ঠান্ডা হিম হয়ে এসেছে তার শরীর। তবু নড়চড় নেই তার। টিমটিমে ল্যাম্পশিট জ্বালিয়ে রাখা। সেই বিকেলের দিকে স্বচ্ছ তাকে বাড়ি দিয়ে গেছে। তারপরে বিশেষ নীরা তাকে বলেছে তাকে পছন্দ করেছে ছেলের পরিবার। পছন্দ না করার কোনো কারণ নেই। বড়লোকের ঘর, তার উপর সুন্দরী মেয়ে, মা বাবাও মারা গেছে। সব মিলিয়ে ভাবনা চিন্তা করেই যেন পাত্রপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে মিসেস নীরার সঙ্গে রাগারাগি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে মোহ। আর খোলেনি। আয়মানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে করতে ঘুমিয়েই পড়েছে সে। রাতের খাবারও ভালো করে খাওয়া হয়নি তার। বিষগ্ন মনে ঘুমিয়ে গেছে সে। তার রুমের দিকে এগিয়ে আসতে দেখা যায় এক অবয়বকে। অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়। অচেনা হয়েও এক চেনা মুখ। সেই মুখে এক অদ্ভুত বিষগ্নতা। সেই আগন্তুকে সে হাত ছোঁয় মোহের গালে। ঘুমের মাঝে আলতো কেঁপে ওঠে মোহ। ঠান্ডায় শিথিল হয়ে আছে গাল ও মুখশ্রী। বেশ যত্নের সাথে আগন্তুক লোকটি চাদর জড়িয়ে দেয় মোহের গায়ে। মোহের চুল হাত দিতে গেলেই লোকটি চমকে গিয়ে অফ হয়ে যায় সমস্ত লাইট। আচমকা এমন কাণ্ডে কিছু হতবিহ্বল হয় লোকটি।
খটখট শব্দ উঠে দাঁড়িয়ে পড়ে। ফিসফিসিয়ে কিছুটা জোরে বলার চেষ্টা করে আগন্তুক লোকটা। প্রত্যুত্তরে কোনো উত্তর পায় না সে। অন্ধকারে কিছু দেখা সম্ভব নয়। মনে হচ্ছে বাড়ির মেন সুইচ অফ করে দেওয়া হয়েছে, এসিও বন্ধ হয়ে গেছে। আগন্তুক লোকটি এভাবে নাকি বিচবে সেটা বুঝতে পারছে না। শুধু আশেপাশে হাতড়ে যাচ্ছে সে। হাতের মুঠো শক্ত করে পা টিপে টিপে আন্দাজে হাঁটতে গিয়ে কোনো কিছুর সাথে বাড়ি খায় লোকটা। সাথে সাথে ঝনঝন শব্দ হয়ে উঠতেই ভড়কে যায় সে। শুনতে পায় মোহের ভয়ার্ত কণ্ঠ। কে 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 ওখানে? কি বলবে ভেবে পায় না লোকটি। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সে। একদিকে বিপদের আশঙ্কা, আরেকদিকে মোয়ের ঘুম ভাঙা নিয়ে বেশ চিন্তিত সে। এ সময় মেয়েটার ঘুম ভাঙা কি খুব দরকার ছিল? মাথাতে কিছু না আসাতে পকেট হাতড়ে স্প্রে জাতীয় কিছু বের করে লোকটা। মুখে বেঁধে নেয় রুমাল। হাতড়ে বেডের কাছে যেতেই মোয়ের পায়ে স্পর্শ লেগে যায় তার। চিৎকার দিয়ে ওঠে মোহ। চোর চোর, আবার চোর এসছে। লাভাচিকা খেয়ে যায় আগন্তুক লোকটি। কি করে উঠবে কিছুই মাথায় ঢোকে না তার। তার কি হাসা উচিত নাকি কাঁদা উচিত? ব্যাপকভাবে ফেসে গেছে সে। টপ করে বসে আন্দাজ করে মোহের গাল চেপে ধরে। নিজের মুঠোতে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আর কত চোর বদনাম দেবে? যার জন্য চুরি করি সেই বলে চোর। চোর তো তুমি, মন চোর। মোহ ছাড়া পাওয়ার জন্য ছটপট করে। যেখানে সেখানে হাত চালিয়ে যাচ্ছে। লাভের লাভ কিছুই হচ্ছে না। মুখ থেকে শব্দ বেরোচ্ছে। মোয়ের ঠোঁটে কিঞ্চিত স্পর্শ করে লোকটা। ধীর কণ্ঠে বলে উঠল, ছটফট করতে নেই। তোমার সাথে এমন কিছু করব না যে ছটফট করতে হবে। আমার কথা শোনো, আমি তোমায় মারতে না বাঁচাতে এসেছি। তুমি হয়তো নিজের মোহ দ্বারা আমাকে মেরে দিয়েছো বহু আগে, কিন্তু আমি আমার মোহময়ী নারীকে বাঁচাতে এসেছি। লাভালাভি থেমে গেল মোহের। লোকটা কথাতে কি সুন্দর শীতলতা। চোর ডাকাতের কথাতে এত শীতলতা হয় তা জানা ছিল না মোহের। তাই সে হতভম্ব। ঘরের বাইরে থেকে একটা বিকট শব্দ এলো। চমকে উঠল মোহ এবং আগন্তুক লোকটিও। আবার নিজেকে ছাড়াতে ব্যাকুল হয়ে পড়ল মোহ। উপায়ন্তর না পেয়ে নিজেকে অন্য হাতে থাকা ছোট্ট স্প্রে মোহের একেবারে মুখ বরাবর স্প্রে করে দিতেই শরীরে জোর কমে আসে মোহের। মাথা চিম ধরে যায়। সেই মুহূর্তে তার সাথে এক ভয়াবহ কাজ করে বসে আগন্তুক লোকটি। গালে নিজের ঠোঁটে ছোঁয়া লাগিয়ে দেয়। মুখ কেঁপে ওঠে, মৃদু চিৎকার দিয়ে বলে, বেয়াদব রস্কেল লোক, ছাড়ুন, আই উইল কিল ইউ। কে আছো? শেষ কথাটা মুক্তি বের হলো না মোহের। নেতিয়ে পড়ল আগন্তুক লোকটির বুকে। মাথাটা চেপে ধরে পেটে শুয়ে দিল মোহকে লোকটি। শুকনো কণ্ঠে পড়ল, তোমাকে ছোঁয়ার লোভ সামলাতে পারি না আমি। এই সামান্য ছোঁয়ার জন্য কত বছর অপেক্ষা করতে হয়েছে সেটা হয়তো তোমার জানা নেই, কিন্তু তোমায় এতটুকু ছুঁয়ে ভালোবাসার তৃষ্ণা মেটে নিয়ে আমার তোমায় সম্পূর্ণরূপে আর সম্পূর্ণ অধিকারে পেতে চাই, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছে। পায়ের শব্দে কানে তীক্ষ্ণভাবে সে ঠেকে আগন্তুকের। তড়িৎ গতিতে উঠে দাঁড়াচ্ছে। সে আন্দাজ করতে পারছে কেউ এসেছে। ফোনটা বের করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই খুলে যায় দরজা। দরজার ওপাশ থেকে তীব্র আলোতে চোখ বন্ধ হয়ে আসে আগন্তুকের। দরজার ওপাশের অবয়বটা আরও কাছে আসে আগন্তুকের। চোখ খুলে লোকটা। সামনে অবয়বটা স্পষ্ট হতে চমকে উঠেছে। তুই এখানে কি করছিস? এসব কিছু কেন করছিস? তুই তোর বাড়ি থেকে চলে এলি আর কাউকে কিছু না বলে এ বাড়িতে ঢুকে পড়লি। কেউ দেখলে কি হবে ভেবেছিস? কে দেখবে? কেউ দেখার মতো অবস্থায় আছে? সবাইকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কিন্তু তুই এখানে এত রাতে কেন? আগন্তুক লোকটা আমতা আমতা করতে থাকে। তার সামনে অবয়বের হাতে লোহার লাঠি। মুখশ্রী বড্ড হিংস্র হয়ে উঠেছে। অবয়বটি নিজের হিংস্রতা বজায় রেখে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুই এখানে কেন এসেছিস। মোহকে তুই আমার থেকে চিনে নিতে চাস। আগন্তুক লোকটি নীরব। সামনের মানুষটাকে শান্ত করতে হলে তার সঙ্গে কথা কাটাকাটি করা যাবে না। অবয়বটি হাতে লাঠি তুলে মৃদু চিৎকার দিয়ে বলে, বল, তুই তো বলেছিলি মোহকে আমার কাছে এনে দিবি, তাহলে তুই কেন আমার সাথে ডাবল গেম খেলছিস? খেলছি না ডাবল গেম আমি। ভাই তুই শান্ত হ। দেখ, শান্ত তো হতে চাই, কিন্তু তুই শান্ত হতে দিচ্ছিস না। আগন্তুক লোকটি মাথায় আঘাত করে ফেলে তার ভাই। লোহার লাঠি সরাসরি গিয়ে কপালে ডান পাশে লেগে আগন্তুকের কপালে হাত দিয়ে নিচে পড়ে যায় লোকটা। কপাল দিয়ে বেয়ে পড়ে রক্ত। অসাড় হয়ে আসে, হাত পা উপর হয়ে পড়ে আছে সে। এবার পাগল প্রায় হয়ে বেশ পিছাচ্ছে নেয়
লোহার লাঠিটা দিয়ে একের পর এক আঘাত পড়ে লোকটার পিঠে। ব্যথায় কেঁপে উঠলেও ঠোঁট কামড়ে সহ্য করে সে। ক্লোরোফর্মের স্প্রেটাও কোথাও একটা ছিটকে চলে গেছে। স্টপ দিস ভাই। বেশ কষ্ট করে বলে আগন্তুক, কিন্তু সে যেন পাগলে পরিণত হয়েছে। এক পর্যায়ে লাঠি ছুঁড়ে ফেলে দিলেও আগন্তুকের কাছে এসে হাঁটু গেড়ে বসে সে। চোখ ছোট করে তার দিকে আলো ধরতে দেখে নিস্তেজ হয়ে গিয়েছে তার ভাইয়ের মুখ। কপাল ও গাল বেয়ে থুতনি থেকে টুপ টুপ করে পড়ছে লাল বর্ণের তরল পদার্থ, যাকে বলে রক্ত। সেই রক্ত দেখে পিশাচের মতো হেসেও নিজের হাতে রক্ত ভরিয়ে দেয়। রক্ত না, আমার খুব ভালো লাগে। আগন্তুক লোকটি কোনো কথা বলার মতো অবস্থাতে নেই। পিঠে ভীষণ জ্বালাপাড়া করছে তার, রাগ তত্তর করে বাড়ছে। শুধু একটি বিশেষ কারণে তাকে কিছু বলছে না লোকটি, সহ্য করে যাচ্ছে সবটা। রাগটা বেশিক্ষণ হয়তো দমাতে পারবে না সে। হাতে রক্ত ভরিয়ে মহের ঘরের ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সেই আগন্তুক লোকটির ভাই। মুখে হাসি দিয়ে কি যেন লিখতে থাকলো সে। অন্যদিকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আগন্তুক লোকটা, সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে। তবু তার ভাইকে নিয়ে এখান থেকে যেতে হবে, নয়তো বড়সড় অঘটন ঘটতে সময় লাগবে না। উঠে বসার চেষ্টা করতে করতে সে খেয়াল করে তার ভাই লেখা শেষে মোহের দিকে এগিয়ে যাচ্ছে। যতটা এগিয়ে যাচ্ছে মস্তিষ্ক রাগে যেন ফেটে যাচ্ছে তার। বেশ কয়েকবার চেষ্টা করে উঠে বসতে সক্ষম হলো আগন্তুকটি। ফোনে ফ্ল্যাশ লাইটের সাহায্যে হাতে ক্লোরোফর্ম স্প্রে নিয়ে উঠে দাঁড়ালো সে। কত সুন্দর তুমি মোহ, আমি তোমাকে চেয়েছি, তাতেও সবার সমস্যা। বাট তোমাকে চলে বলে যেভাবেই হোক আমারই হতে হবে। ধীর পায়ে হেঁটে বেডের কাছে এসে থামে লোকটি। নিজের ভাইকে সবারই চড় বসিয়ে দেয় সে। রাগে ফোঁস করতে করতে গালে হাত দিয়ে তাকায় তার ভাই। তাকে আবারও মারতে গিয়ে এবার গাল বরাবর ঘুষি মেরে বসে আগন্তুকটি। ছিটকে পড়ে তার ছোট ভাই। তার শার্টের কলার ধরে টেনে দাঁড় করিয়ে আগন্তুক লোকটি চোখ মুখ লাল করে চিবিয়ে চিবিয়ে বলে, ছোট থেকে অনেক কিছু করেছি তোর জন্য, যা চেয়েছিস তাই পেয়েছিস। সীমা অতিক্রম করিস না। আমার এই মধুর আচরণের খোলস থেকে বের করিয়ে আনিস না। আমার আসল রূপ তিক্ত, এতটাই তিক্ত যে তুই ভাবতেও পারছিস না। আচমকা ল্যাম্পসিট জ্বলে ওঠে রুমে। এসি চলতে শুরু করে, হয়তো মেন সুইচকে অন করে দিয়েছে। এখানে থাকার কারো পক্ষই ঠিক না। রুমাল বেঁধে রাখা লোকটি তার ভাইয়ের উপর স্প্রে করতেই ঢলে পড়ে তার ভাই। তাকে টানতে টানতে কোনো মতে মোহে রুম থেকে বেরিয়ে আসে আগন্তুকটি। সকালবেলা এক তীক্ষ্ণ শব্দ কানে এসে ঢাকে মোহের। চোখ মুখ জড়িয়ে নড়ে চড়ে উঠেছে। চোখ মেলতে চাইছে না, না চাওয়া সত্ত্বেও চোখ জোর করে করলো মোহ। তার ফোনটা বাজছে। কোনো মতে আড়মোড় ভেঙে উঠে বসে সে। চোখে এখনো তীব্র ঘুম, মাথাটা যেন ঝিমঝিম করছে। মাথা দাঁড় করাতেও পারছে না সে। ঘুম ঘুম চোখেই হাতে ফোন নিয়ে রিসিভ করে মোহ। চোখ বন্ধ করে আন্দাজে ফোন রিসিভ করে ঘুমজন্য কণ্ঠে বলে, হ্যালো, হু ইজ দিস? মো, আমি জুহি। এখনো ঘুমাচ্ছিস? কে বল উঠলাম, কি হয়েছে বল। জুহির অস্থিরতা শুনে ঘুম ছুটে গেল মোহের। জুহির কথায় গভীর মনোনিবেশ করলো সে। উৎকণ্ঠা হয়ে প্রশ্ন করলো, তুই কিছু জানিস না এখনো? কি হয়ে যাচ্ছে? ঝড় বয়ে যাচ্ছে। কত বড় ঝামেলা হয়েছে জানিস তুই? তোর ধারণা আছে? কেন, কি হয়েছে? তো তো তোর আর থেমে যায় জুহি। মোহের বুঝতে বাকি থাকে না তাকে নিয়েই কিছু ঘটেছে। আসল ঘটনা জানার জন্য ছটফট করে সে। কি হয়েছে বলবি তো, হেয়ালি করিস না তো। তোর কিছু ছবি ভাইরাল হয়েছে, বিশেষ করে টিভিতে দেখাচ্ছে। সেখানে ছবিতে তুই আর তোর ওই কাজিন, কাল যাকে দেখলাম সে আছে। যদিও এটা নর্মাল বিষয়, কিন্তু বড় ঘরের হওয়ার সুবাদে তুই আর তোর কাজিন এদিক থেকে ছাড় পাসনি। সামান্য কিছু ছবি দিয়ে তিল থেকে তাল বানিয়ে ফেলেছে রিপোর্টাররা। করিম আঙ্কেলের মেয়ে হওয়ার কারণে তোকে নিয়ে মেতে গেছে সবাই। প্লিজ নেটের খবরের ওয়েবসাইটগুলোতে দেখ। তড়িঘড়ি করে ফোন কেটে দেয় মোহ। মাথায় যেন বাজ পড়েছে তার। দ্রুত গতিতে নেট অন করে খবরের ওয়েবসাইটে যায় সে। সেখানে যেতেই চোখ কপালে উঠে যায় তার। চোখ মুখ লাল হয়ে আসে। রাগে চোখে টলমল করে পানি। তারা স্বচ্ছের ছবি। সেখানে স্বচ্ছের কোলে রয়েছে মোহ। তার মানে কাল ভার্সিটির ক্লাসের পরের ঘটনা। এটা ছবি কেউ তুলে নিয়েছে। তার পাশে আবারও সেই রেস্টুরেন্টের বাইরের ছবি, যেখানে স্বচ্ছ মাটিতে হাঁটু গেড়ে বসে মেয়ের পায়ে হাত দিয়ে আছে। ক্যাপশন বড় বড় করে লেখা, মা বাবা মারা যাওয়ার পরে
কি নিজের কাজিনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন করিম আনবিরের একমাত্র মেয়ে মোহ আনবির। বিস্তারিত পড়ার রুচি জাগলো না তার। ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে এবার নিজের চুল টেনে ধরলো সে রাগে। এবার প্রচণ্ড রাগ লাগছে স্বচ্ছের ওপর। কে বলেছিল তাকে এত দরদ দেখাতে? কে বলেছিল? রাগে দুঃখে বড় বড় শ্বাস নিতে নিতে এবার তার দৃষ্টি গেল ঘরের পরিবেশে। এলোমেলো জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে, ফ্লোরে বেশ খানিকটা রক্ত। গতকালের রাতের কথা মনে পড়লেই আঁতকে উঠল সে। যতটুকু মেয়ের মনে আছে তা হলো সেই আগন্তুক লোকটি তার কাছে চুমু খেয়েছিল, আর কি যেন বলেছিল। কথাটি মনে পড়তেই গালে হাত গেল তার। সজরে ঘষতে থাকলো গাল। এমন করতে করতে নজর গেল ড্রেসিং টেবিলে, রক্ত দিয়ে কিছু লেখা। যেই নারীর ওপর আমার দৃষ্টি একবার পড়ে তার নিস্তার নেই, তোমারও নেই। চোখ হেঁচে চিৎকার দিল মোহ। এ কি হচ্ছে তার সাথে? সবটা এলোমেলো হয়ে যাচ্ছে কেন? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মোহ। হাঁটু ভাঁজ করে গুড়ছুড়ি মেরে বেডের উপর বসে আছে সে। কান্নার মাঝে মাঝে মৃদু কেঁপে উঠছে। পাশেই বসে আছেন মিসেস নীরা। চিন্তিত চোখে মুখে মোহের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। পাশেই চারজন সার্ভেন্ট ঘর গোছাতে ব্যস্ত। একজন পরিষ্কার করছে ওই ড্রেসিং টেবিল যেখানে রক্ত দিয়ে লেখা ছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোহের কাঁধে হাত রাখলেন মিসেস নীরা আর শান্ত সুরে বললেন, কাঁদিস না, কাঁদছিস কেন? দেখ আমি তো আছি। এসব আমার সাথে মিমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, কিছু ঠিকঠাক সাজাতে পারছি না। আর এসব লেখা আর রক্ত কোথা থেকে আসলো? কাল তোর ঘরে কেউ এসেছিল? তুই তো দরজা লক করে ঘুমিয়েছিলি, দরজা কখন খুলেছিস? মোহের কান্নাটুকুও থেমে যায় এবার। দরজার দিকে তাকায় বিস্ময়ের সাথে। সত্যি তো, সে দরজা একেবারে বন্ধ করে দিয়ে ঘুমিয়েছিল। চাবি হলে তবেই খোলা যেত। সে হতভম্ব হয়ে জবাব দিল, আমি তো দরজাই খুলিনি। হতবাক হলেন এবার মিসেস নীরাও। তাহলে কি বাড়ির কারো কাজে যা? চাবি ছাড়া তো লক খোলা সম্ভব নয়। বাড়ির কারোর কাজ হতে পারে না এটা, কারণ লোকটা আমাকে চেপে ধরেছিল। বেশ লম্বা ছিল আর কণ্ঠটাও অদ্ভুত। শরীরে বেশ শক্তি ছিল, এক হাত দিয়ে আমাকে ধরে রেখেছিল। এ বাড়িতে যারা কাজ করে তারা বেশিরভাগ মেয়ে, আর পুরুষ বলতে শুধু দারোয়ান মামারা আছেন। ওনারা বিশ্বস্ত আর এমন কাজ করার ক্ষমতাও নেই। এবার মোহের কথায় কনফিউজ হয়ে পড়লেন মিসেস নীরা। বাড়ির কিছুই চুরি যায়নি, অথচ মোহকে অজ্ঞান করা হয়েছে। ইভেন বাড়িতে যা যা ছিল এত কিছু হবার পরেও তাদের ঘুমটা ভাঙানি। বিষয়টা অদ্ভুত ঠেকলো ওনার কাছে। বিষগ্ন মনে এবার মোহের দিকে তাকিয়ে ক্ষীণ সুরে বলল, একটা কথা সত্যি করে বলতো মোহ, কি? স্বচ্ছ আর তোর মাঝে কিছু চলছে? মানে তোদের মাঝে কোনো সম্পর্ক? কথাটুকু শোনা মাত্র ঘৃণ্য দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তি সুরে কথার মাঝপথেই মোহ তার মিমিকে থামায়। মিমি, তুমিও আমাকে অবিশ্বাসের খাতায় ফেলছো? তোমার কি মনে হয় আমি লোকটা যার ম্যানার্স নেই, ভদ্রতা নেই, তার ওপর যার সঙ্গে আমি ছোট থেকে মুখোমুখি হলেও কথা বলিনি, মা বাবা মানা করে দিয়েছে কথা বলতে, তার সঙ্গে আমার এসব সম্পর্কের কথা কেন আসছে? কারণ টিভিতে নিউজে এটাই দেখাচ্ছে, আর তোদের ছবিগুলো আমি দেখেছি। ছবিগুলো দেখে যে কেউ মানুষের মাথায় এইসব আসবে। তো তাই বলে আমাকেও সন্দেহ করছো তুমি? আর ওসব ওসব ছবি তো অ্যাক্সিডেন্টলি উঠেছে, কে তুলেছে জানি না। রেস্টুরেন্টের বাইরের ছবিটা, ওটা আমার পায়ে ব্যথা লেগেছিল, আর ভার্সিটির বাইরের ছবিটা। বলে থামলো মোহ। রোগ ইঞ্জিত ভেঙে গেল তার। মনে পড়ল ভার্সিটির বাইরে স্বচ্ছের কর্মকাণ্ড। সন্দিহান মনে প্রশ্ন জাগলো, অযথা তাকে স্বচ্ছের বাইকে ওঠানো কি প্রয়োজন ছিল, তাও কোলে করে? কোথাও সব স্বচ্ছের কারসাজি নয় তো? না হওয়া অস্বাভাবিক কিছু নয়। স্বচ্ছ যেমন চলে এমন তো করতেই পারে। ধরপড়ে উঠে দাঁড়ালো সে। চোখে মুখে এখনো ঘুমে রেস কাটেনি, মুখ এখনো ফুলে রয়েছে। সে অবস্থাতেই কারোর কথায় পাত্তা না দিয়ে হাতে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। একেবারে দ্রুত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মুখে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, মিমি, আমি আসছি। এই সময় কোথায় যাচ্ছিস তুই? এখন বাইরে গেলে জানিস কি অবস্থা হবে। প্রেস মিডিয়া লোকের হাতে হেনস্থা হতে পারিস। হলে হব, কিন্তু কিছু প্রশ্নের উত্তর চাই আমার, যেটা একমাত্র স্বচ্ছ ভাইয়ের কাছে গেলেই তবেই পাবো। কিন্তু শোন আমার কথা। কে শোনে কার কথা? হনহনি ঘর থেকে বেরিয়ে গেল মোহ। স্বচ্ছ নামক অসহ্য ব্যক্তিটির উপর বেজায় রাগ চেপেছে তার।
মানুষটার সামনে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেবে সে। কেন করলো এমন? কেন করলো তাকে বদনাম? এমনটা করার কোনো কি কারণ ছিল আসলেই? মার্বেল বাঁধানো সিঁড়ি বেয়ে উঠে কারুকার্য করা বড় দরজার সামনে এসে দাঁড়ায় মোহ। দরজাতে টোকা দিতেই দরজার ওপাশ থেকে কেউ হিংসতার সাথে বলে ওঠে, বারবার ডাকছো কেন মা? আই সেইড দ্যাট লিভ মি অ্যালোন। বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মোহ উত্তর দেয় না, আবারও দরজায় টোকা দেয়। এবার অপর পাশ থেকে স্বচ্ছ বিরক্ত হয়েই উত্তর দেয়, একটু রেহাই দাও মা। আই রিকোয়েস্ট ইউ, আই অ্যাম টায়ার্ড। স্বচ্ছের আর বলার অপেক্ষা রাখে না মোহ। দরজা খুলে ঢুকে যায় ভিতরে। ভিতরে ঢোকার সাথে সাথে তার চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। এটা ঘর নাকি স্টোর রুম? ফ্লোরে পড়ে আছে শার্ট আর প্যান্ট, যেটা কালি স্বচ্ছ পড়েছিল। সোফার কুশন এলোমেলো, কোনটা নিচে পড়ে আছে। কয়েকটা কাঁচের শোপিস নিচে পড়ে ভেঙে একেবারে যাতে অবস্থা। এর আগেও স্বচ্ছ রুমে এসেছিল সে। এত বেশি অগোছালো ছিল না তার ঘর। বেডের চাদরটাও বেশিরভাগ নিচে পড়ে কড়াকড়ি কাচ্ছে। মোহের নাকে সে ঠেকে বেদকুটে গন্ধ। চোখ মুখ কুঁচকে তাকায় পেটের দিকে। অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে স্বচ্ছ, গায়ে কিছু নেই, শুধু জিন্সের প্যান্ট আর উদাম গায়ে বসে আছে সে। তার দৃষ্টি জানালার দিকে। চোখ বড় বড় হয়ে আসে মোহের, কান গরম হয়ে যায়। মানুষটা কি বাড়িতে জামাকাপড় পরতে পারে না? অবশ্য ভুলটা তারই। আরো কয়েকবার ঠকঠকে আওয়াজ দিয়ে ভেতরে আসা উচিত ছিল। দৃষ্টি নামিয়ে নিতেই স্বচ্ছের কথায় চমকে ওঠে মোহ। ও ইউ, কি করছো আমার বাড়িতে এ সময়? গনগন করে ফেলতে থাকে চোখের পলক। ঘন শ্বাস নিতে নিতে ভাবতে থাকে মোহ, লোকটা কি করে তার উপস্থিতি বুঝতে পারলো। সে তো এখন অন্যদিকে ফিরে বসে আছে। তৎক্ষণাৎ স্বচ্ছ আবারও দুর্বল সুরে পড়ল, জানালার থাই গ্লাসে তোমায় স্পষ্ট দেখা যাচ্ছে, রূপবতী কন্যা। কথাটা যেন মোহকে বেশ চমকে যায়। এক অদৃশ্য আড়ষ্টতায় ঘিরে ধরে। চোখ মুখ লাল হয়ে তার। ঢোক গিলতেই ঘুরে বসে স্বচ্ছ। আরও এক দফা চমক খায় সে। বেগতিক অবস্থা স্বচ্ছের। মাথায় মোটা করে ব্যান্ডেজ করা, গালে কালশিটে দাগ, ঠোঁট ফেটে গিয়েছে সাইডের দিকে, চোখ লাল হয়েছে বেশ। এক হাতে কাঁচের মদের বোতল আর অন্য হাতে সিগারেট। এর মানে একটাই, স্বচ্ছ আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছে। মোহের মাথা দিয়ে আসছে না এই অবস্থায় কেউ নেশা করতে পারে। স্বচ্ছ বেশ আহত। এই অবস্থায় ড্রিঙ্কস করা মোটেই পোষাচ্ছে না মোহের। পুরুষগুলো কুচকে তাকিয়ে আছে সে। তার মনে হয় এখন এখান থেকে বাইরে যাওয়া ভালো। আবার যদি সেদিনের মতো কিছু একটা করে বসে। বাইরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় মোহ। স্বচ্ছের কণ্ঠস্বরে আবারও থামে সে। এই ওয়েট, আমি সেদিনের মতো এতটা মাতাল হইনি। জ্ঞান আছে আমার, যা বলতে চাও বলতে পারো। ভাইরাল ছবিগুলোর কথা মাথাতে আসতেই রাগ নিয়ে ঘুরে তাকায় মোহ। চোখ বুজে মাথা চাকুনি দিয়ে মদের বোতলটা নিচে রেখে উঠে দাঁড়ায় সে। মোহের গলা শুকিয়ে যায়। তার সামনে উদাম গায়ে স্বচ্ছ এগিয়ে আসছে। তবে স্বচ্ছের ক্ষতগুলো দেখে বেশ সন্দেহ হয় তার। সে আহত। কাল তো ঠিক ছিল, এক রাতে কি হলো তার? বলো কি বলবে? ও নিজেকে সামলিয়ে কড়া গলায় বলে, কিছু বলার মুখ রেখেছেন আপনি? কেন, তোমার কথা বলার জন্য ঠোঁট নেই? ঠোঁট খেয়ে ফেলেছি? চরমভাবে বিষম খায় মোহ। এ কেমন কথাবার্তার ধরন! তার গাল, কান আর নাক লাল হয়ে যায়। অথচ স্বচ্ছের দৃষ্টি স্বাভাবিক। লাল চোখ জোড়া দিয়ে তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহ হালকা কাশতেই স্বচ্ছ আবারও বলে, খেটে তো ফেলিনি যে বলতে পারবে না। দিব্যি কথা বলছো। তাহলে আমার মতো একটা ছেলেকে তোর ঠোঁট খাওয়ার মিথ্যা অভিযোগ করছো কেন? দাঁতে দাঁত চেপে তাকায় মোহ। কিরমির করে বলে, দেখুন, এসব অসভ্য কথাবার্তা একদম বলবেন না। আমার ভালো লাগে না। তাছাড়া আপনি জানেন না কি হয়েছে, সত্যি জানেন না। আমার সাথে এত কিছু করে কি পেলেন আপনি? আমি আবার কি করলাম তোমার সাথে? সিরিয়াসলি, আপনি এখনো যে আমার সামনে চোখে চোখ রেখে কথা বলছেন, তাতে আমি অবাক হচ্ছি। বিন্দু মাত্র অনুতাপ নেই। এতে তো প্রমাণ হয়ে গেল যা করার সব আপনি করেছেন। স্বচ্ছ এবার বিরক্তির শ্বাস নিয়ে হাই তোলে। রেগে মেগে একাকার হয়ে যায় মোহ। লোকটা তাকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে ফিরে ধপ করে সোফায় পা তুলে বসে পড়ে। একাধারে সিগারেট খেতে শুরু করে স্বচ্ছ। সোফায় ঠেস দিতে উফ বলে সোজা হয়ে বসে সে। পিঠে হাত দিয়ে গিয়েও পারে না। চোখ মুখ খিচে বসে থাকে। মোহ আঁতকে ওঠে তার দিকে। রেগে যেতে চেয়েও যায় না। স্বচ্ছ মুহূর্তেই স্বাভাবিক হয়ে আবার সিগারেটে একবার মুখ দিয়ে সেটা ফ্লোরেই ফেলে দেয়। আর বলে, লাইনে এসো, কি বলবা তাড়াতাড়ি বলো ফার্স্ট। মোহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজের ফোনের লক খুলে সেই নিউজ ওয়েবসাইটে গিয়ে তারা স্বচ্ছের ছবি বের করে অস্বস্তি নিয়ে স্বচ্ছের সামনে তুলে ধরে বলে,
দেখুন আর বলুন, আমাকে বদনাম করে কি পেলেন আপনি? স্বচ্ছ সরু চোখে মোহের ফোনের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে মাথায় ব্যান্ডেজে হাত দিয়ে ঠিক করতে করতে বলে, এটা নতুন কি? মিডিয়ার লোক একবার কিছু পেলে তো পিঁপড়ে থেকে ডাইনোসর বানিয়ে দিতে পারে। হোয়াট এভার, এতটুকু দেখানোর জন্য এত দূর থেকে ছুটে এসেছো তুমি? আপনার কি সত্যি কিছু যায় আসে না? আসবেই বা কি করে? আপনি তো পুরুষ। কিন্তু আমাকে আপনি বদনাম করলেন। কেন করলেন বলুন তো? আপনার কোনো ক্ষতি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে বের হওয়ার দায় করে দিলেন? কথাগুলো কান্নার সুরে বলল মোহ। স্বচ্ছ গলা খাকারি দেয়, তার কান্নার মনোযোগ দিয়ে তাকায় মেয়েটির দিকে। চোখে টলটল করছে পানি, একটু একটু করে নাক টানছে সে। চুলগুলো এখনো এলোমেলো, এত বড় ঝামেলার কারণে হয়তো মাথায় চিরুনি না দিয়েই বেরিয়ে পড়েছে। হালকা কোঁকড়ানো চুল মোহের মুখের আশেপাশে উঠছে, খাড়ানাকে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। এক পর্যায়ে চোখ থেকে টুপ করে গোলাপি আভায় জড়ানো গাল পেয়ে পড়ল মুখে। কান্না চোটে তির করে কাঁপছে মোহের আলতো মোটা ঠোঁট জোড়া। হরিণীর ন্যায় চোখ দুটোতে পূর্ণ হয়ে ঢেউ বইছে। অন্য কেউ হলে বোধ হয় এই কান্না দেখে কষ্ট পেত, কিন্তু স্বচ্ছের স্ত্রীর চোখ জোড়া চাইছে মেয়েটা আরেকটু কাঁদুক। কান্নারত চোখ মুখে কি লোভনীয় সুন্দর লাগে তাকে। আপনি কি শুনতে পারছেন না? কেন করলেন আমার সাথে এমন? স্বচ্ছের ধ্যান ভেঙে অন্যদিকে তাকিয়ে ভার কণ্ঠে বলে, আমি কিছু করিনি। আপনি সব করেছেন। প্রথম থেকেই সন্দেহ করা উচিত ছিল আমার। যার সঙ্গে আমার সামনাসামনি কোনোদিন দেখা হলেও কথা হয়নি, সেই মানুষটা আমার সাথে এত কথা বলতে শুরু করেছে কেন? বোঝা উচিত ছিল আমার। এত কিছু করে কি পেতে চাইছেন আপনি? এভাবে কেন সম্মান নষ্ট করছেন আমার? এবার শান্ত হয়ে থাকে স্বচ্ছের রাগ হয়। রাগে ফুসফুস করে উঠে দাঁড়ায়, খানিকটা ক্রুদ্ধ হয়ে বলে, এই মেয়ে, এই তুই কি ভেবেছিলে সেদিন রাতে আমি ভুল করে তোমার ঘরে ঢুকে পড়েছিলাম বলে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? না তোমার সৌন্দর্য মোহিত হয়েছি ভাবছো? এমন যদি ভেবে থাকো তাহলে কানের গোড়ায় থাপ্পড় মেরে সোজা করে দেব। এটা কান খুলে শুনে রাখো, তোমার প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। নেই মানে নেই। এখন যদি ভেবে থাকো তোমাকে পাওয়ার জন্য এসব করছি, তাহলে বিরাট ভুল করছো তুমি। এসব কখন কিভাবে হয়েছে আমি জানি না। কিন্তু সবটা আপনার ভুলের জন্যই হয়েছে আরিয়ান স্বচ্ছ। এখন আপনি সলিউশন বের করবেন। স্বচ্ছ কপাল জুড়ে তাকায়, কিছু একটা ভেবে মোয়ের আশেপাশে ঘুরে ঘুরে বলে, তোমার অপশন আছে। প্রথমটা বিয়ে করতে হবে তোমায় আমার সাথে, দ্বিতীয়টা এই বদনাম মাথা পেতে মেনে নিতে হবে। এখন তুমি কোনটা বাঁচবে? দ্যাটস ইওর চয়েস। এর চেয়ে ভালো সলিউশন আমার স্ট্রকে নেই। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন জানেন আদৌ? নেশার ঘরে যা ইচ্ছে তা বলছেন আমি জানি, কিন্তু তবু আপনার এটা মাথায় রাখা উচিত যে আপনি মেরুর মানুষ আর আমি কোন মেরুর মানুষ। স্বচ্ছ চোখ ছোট ছোট করে মোহের কথা শুনল, চোখ রাঙিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলছে কথাগুলো সে। দেখতে বেশ ভালোই লাগছে তার, নাকের ডগা একেবারে লাল টকটকে করছে। ফট করে সে বলেই ফেলে, নাকের ডগা ওটা নাকি চেরি ফল? বলে নিচে তপ্তা খেয়ে যায় স্বচ্ছ। চোরের মতো মুখ করে মোহের দিকে তাকায় সে। মৌ নিজেও বেকুব হয়ে তাকিয়ে আছে, মুখ থেকে রাগি রাগি চোখে মাখা আবৃত গায়েব হয়ে ধরা দিয়েছে। বিস্ময়ের কিছুটা লজ্জা শুকনো ঢুকলে স্বচ্ছ বলে, তোমায় বিয়ে করতে মরে যাচ্ছি না, বিশ্বাস করো। আমার 9 নম্বর গার্লফ্রেন্ডটা কষ্ট পাবে তোমায় বিয়ে করলে, কিন্তু কি করার, আমার কাছে আর বেটার অপশন ছিল না, সো দিয়ে দিলাম। আর আমি মোটেই নেশাই নেই, মাত্র কয়েক চুমুক ড্রিঙ্কস করেছি। আর ড্রিঙ্কসের মতো ক্ষমতা নেই যে সে অন্য এক ভয়াবহ নেশাও কাটিয়ে ফেলবে। নিজেকে ধাতস্থ করে নেয় মোহ। চোখ মুখ আবারও রাগী ভাবটা ফুটিয়ে তুলে বলে, 9 নম্বর? গতকালই না 8 নম্বর ছিল বললেন। 9 নম্বর হয়ে গেল, সে যাই হোক। বিয়ে মানে বোঝেন আপনি? জানেন কি হয় বিয়ের শব্দের অর্থ? আর যেই মানুষটাকে আমার সহ্যই হয় না, সেই মানুষটাকে আমি বিয়ে করব সেটা ভাবলেন কি করে? বড্ড অদ্ভুত তুমি। আমি তোমায় জোর করে বিয়ে করতে বলিনি। আর বিয়ে মানে আমার কাছে সব ঠিক থাকবে, জাস্ট একটা জিনিসই পাল্টাবে। এখন তো কোলবালিশ নিয়ে ঘুমাই, বিয়ের পর একটা পার্মানেন্ট কোলবালিশ হয়ে যাবে। এসব কৃত্রিম কোলবালিশ মুক্তি পেয়ে যাবে। আর আরেকটা অ্যাডভান্টেজ হলো, বিয়ের পর যে কোলবালিশ পাবো তাকে মাঝে মধ্যে একটু আদরও করা যাবে, চুমু খাওয়া যাবে। দ্যাটস ইট। কথাগুলো বেশ স্বাভাবিকভাবে বলে একটা নিষ্পাপ হাসি দিয়ে কাবাডির কাছে গিয়ে দাঁড়ায় স্বচ্ছ। স্বচ্ছের এরূপ কথায় মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় মোহের। কত সিরিয়াস কথাবার্তা বলতে চেয়েছিল সে, অথচ লোকটার কোনো মাথা ব্যথা নেই, বরং উল্টে আরও এমন কিছু কথা বলেছে যে মোহের ইচ্ছে করছে মাটির সঙ্গে মিশে যেতে।
মাথা নুয়ে ফেলা মোহ একটু একটু করে মাথা উঠিয়ে দেখার চেষ্টা করে স্বচ্ছকে। কাবারের সঙ্গে হেলান দিয়ে বুকে হাত দুটো গুটিয়ে নিজের ঠোঁট মুখে ঢুকিয়ে স্থির চোখে তাকিয়ে আছে স্বচ্ছ। উদ্দাম গায়ে এসে দাঁড়িয়ে আছে একটা মেয়ের সামনে, তাতেও কোনো হেলদোল নেই তার। না, লোকটার ঘরে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। যে সলিউশন বের করার মোহ একাই করবে। তাছাড়া দরকার হলে টিভি নিউজ চ্যানেলের ওনারের সাথে কথা বলবে। এই ছেলেকে কিছু বলা আর না বলা সমান। মোহ চোখ মুখে যে বলে, ইউ নো হোয়াট, ইউ আর এ ডিসগাস্টিং ম্যান। বলে পিছন ফিরে হাঁটা দেয় মোহ। স্বচ্ছ খানিকটা জোরে বলে ওঠে, ওয়েট ওয়েট, পড়ে যাবে। খেয়ে শোনে কার কথা। মোহ দুই কদম হাঁটতেই পা পিছলে যায়। পড়তে পড়তে সামলে নেয় নিজেকে। তার পায়ের নিচে ছেড়ে শার্ট এলোমেলো হয়ে পড়ে আছে। চোখ রাঙিয়ে তাকায় মোহ। স্বচ্ছ দুই হাত দুই দিকে প্রসারিত করে বলে, এটা হচ্ছে তিরিং বিরিং করার ফল। আমি আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি যেভাবে হাঁটছিলে যেন র্যামশো করছো। স্বচ্ছ এগিয়ে আসে। শার্ট মোহের পায়ের সাথে জড়িয়ে গেছে একদম। কোনো মতে শার্ট ছাড়িয়ে নেয় পা থেকে। স্বচ্ছ সে নিচু হয়ে শার্ট তুলতে গিয়ে উফ বলে তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ায়। পিঠে হাত দিয়ে গিয়েও থেমে যায় সে। চোখ মুখে যে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। মোহ বিস্ময়ের চোখে কি হয়েছে তা বোঝার চেষ্টা করে। কি হয়েছে স্বচ্ছের পিঠে? তার কি দেখা উচিত? কেন দেখবে? হয়তো মানবতার খাতিরে হলেও দেখা উচিত। স্বচ্ছ একে একে দুবার এমন করলো। পিঠে কি এমন হয়েছে? স্বচ্ছের পিছনে কি চোখ বুলিয়ে নিতেই মোহ শিউরে ওঠে। লাল দাগ কতগুলো। হলুদ ফর্সা শরীরের লাল দাগগুলো স্পষ্ট বলে দিয়েছে স্বচ্ছকে কোনো কিছুতে বেশ জঘন্যভাবে আঘাত করা হয়েছে। এবার সন্দেহটা গাঢ় হলো মোহের। সন্দেহ দমিয়ে রাখতে না পেরে বলল, আচ্ছা, আপনি এইভাবে আহত কেন? কাল তো ঠিক ছিলেন, এক রাতে কি এমন ঘটলো? থতমতকে ঘুরে তাকায় স্বচ্ছ। চোখের পলক ঘন ঘন ফেলতে থাকে সে, এপাশ ওপাশ তাকিয়ে। অস্থির মনোভাব নিয়ে মানুষ তখনই থাকে যখন কিছু মিথ্যা বলার চেষ্টা থাকে বা কিছু আড়াল করে। স্বচ্ছ হাসার ভঙ্গিতে বলে, আমার গায়ের দিকে এত নজর কেন তোমার? আজকাল দেখি ছেলেদের সঙ্গে মেয়েরাও টিচ করা শুরু করেছে। প্রথম এটাকে আমার বাথরুম, আর এখন এভাবে চোখ দিয়ে গিলছো। কথা ঘোরানোর চেষ্টা করবেন না আপনি। বলছেন না তো কি হয়েছে এসব আপনার সাথে? কি হবে আবার? কাল কার রেসিং করতে গিয়ে সামান্য অ্যাক্সিডেন্ট করে বসেছি। স্বচ্ছের কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয় না মোহের কাছে। ক্ষীণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলে, অ্যাক্সিডেন্ট হলে পিঠে লম্বা লম্বা লাল দাগ হয়ে যায়, মার খাওয়ার মতো জানা ছিল না তো? ফ্যাকাশে হয়ে যায় স্বচ্ছের মুখ। মেয়েটা কি গোয়েন্দা? এমনভাবে জেরা করছে যেন এক্ষুনি তাকে পুলিশের হাতে তুলে দেবে। সে বিরক্ত ভান করে বলল, তোমাকে বলেছি না গোয়েন্দাগিরি না করতে। বিয়ে হওয়ার আগে সন্দেহ করা শুরু করে দিয়েছো। আগে ডিসিশন তো নাও কি করতে চাও, তারপর না হয় সন্দেহ করবে। আন্ডারস্ট্যান্ড? মুখ বেঁকিয়ে ঘর থেকে বেরিয়ে আসে মোহ। করিডোর থেকে হাঁটতে এই পায়ের ধূপধাপ আওয়াজে আঁকি জোড়া সামনের দিকে স্থির করতেই দেখতে পায় একটা মেয়ে তার দিকে হম্বিতম্বি করে এগিয়ে আসছে। মনে হয় মেয়েটা বাড়িতে কাজ করে। কপালে সূক্ষ্ম ভাঁজে দেখা যায় তার। মেয়েটা দ্রুত এগিয়ে এসে একেবারে মোয়ের সামনে হাঁপাতে থাকে। হাঁপাতে হাঁপাতে বলে, তাড়াতাড়ি দাদির ঘরে চলেন, উনি কেমন যেন করতেছেন। এক মুহূর্তের জন্য যেন হৃদস্পন্দন থেমে যায় মোহের। ধক করে ওঠে ভেতরটা। গলা আটকে আসে তার। গলায় চাপ দিয়ে বলে, কি হয়েছে নানিমার? কান্নাকাটি করতেছেন, অস্থির হয়ে পড়তেছে, বড় বড় শ্বাস নিতেছে আর আপনার নাম নিতেছে। ম্যাডাম বললেন আপনারা ডেকে আনতে। আর দেরি করে না মোহ। একপাশ না ভেবে ছুটতে শুরু করে সে। এক পোকা দৌড়ে সিঁড়িতে নেমে নাফিসা বেগমের ঘরে হুড়মুড়ে ঢুকে পড়ে সে। কান্নার সুরটা শুনতে পায়। দৃষ্টি যায় বেড়ে শুয়ে থাকা নাফিসা বেগমের উপর। বড় বড় শ্বাস ফেলছেন আর ঠুকরে টুকরে কেঁদে যাচ্ছেন। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন নানিমা? মলিন সুরে জিজ্ঞাসা করে মোহ। কান্না খানিকটা থামে নাফিসা বেগমের। মোহ গুটি গুটি পায়ে এগিয়ে আসে, বসে ওনার কাছে। সেখানে উপস্থিত আছেন মিসেস টেপা। চুপটি করে দাঁড়িয়ে কাণ্ড দেখে যাচ্ছেন উনি। মোহ গিয়ে নাফিসা বেগমের পাশে বসতেই উনি মোয়ের হাত ধরে বসেন। নিজের দুর্বল হাত দিয়ে মোয়ের হাত চেপে ধরে বলেন, তোর নাকি বদনাম ছড়িয়ে গেছে, উল্টো পাল্টা কথা ছড়িয়েছে তোর আর স্বচ্ছের নামে, কথাটা সত্যি? মাথা নিচু করে ফেলে মোহ। না বলতে গিয়েও আস্তে করে মাথায় দোলাতে নাফিসা বেগম আবারও কেঁদে ওঠেন। মোহ চমকে তার নানিমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। কি হয়েছে বলবে তো? কান্নাকাটি করছো কেন? আমার বদনাম হয়েছে এজন্য? দেখো, আশেপাশের লোকের কাজই এটা, সামান্য বিষয় এটা নানিমা। আজ সবাই হয়তো উল্টোপাল্টা কথা বলবে, কিন্তু কয়েকদিন পর সবাই ভুলে যাবে। ব্যাস, এতটুকু বিষয়ে পাত্তা দিতে নেই।
বদনাম মানে কি তুই জানিস? একটা মেয়ের যখন বদনাম হয়, বিশেষ করে ছেলের সাথে জড়িয়ে পড়া নিয়ে, তখন মেয়েটার সম্মান নষ্ট হয়ে যায়। তখন কেউ তাকে বিয়ে করতে চায় না। নীরার সাথে কথা হয়েছে আমার। তোকে নাকি কোন পরিবার পছন্দ করেছে। এটা জানার পর যদি বিয়ে দেওয়ারা নাকচ করে দেয়, আর তো কোনো সম্বন্ধই আসবে না তোকে নিয়ে। তারপর কি হবে তোর ভাগ্য?